আগে আমি আজকে যে টপিক্সের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের এই টার্মিনোলজি সম্পর্কে কিছু বলা সার্জারির অংশে। তো আমরা সার্জারি এই ক্লাসটার জন্য এই দুটি ক্লাস মানে কোর্সের জন্যই তোমাদেরকে এই যে আমার যে একটা বই আছে হ্যান্ডবুক অফ ভেটেনারি সার্জারি, এই বইটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমরা এমনি অন্য ওই যে ভেটেনারি সার্জারি বা এসেনশিয়াল অফ ভেটেনারি সার্জারি এই ধরনের যে ইন্ডিয়ান বইগুলো আছে ওগুলো ফলো করলেও হবে। আর এই বইটাতেও তোমরা ফলো করো, কারণ এগুলো তো আর আমার নিজের লেখা হইলে ওই জিনিসটা তোমাদের নোট আকারে তৈরি করা মূলত যে তোমাদের বুঝতে সুবিধার জন্য এভাবে তৈরি করা হয়েছে। তো তোমরা প্রয়োজন মনে করলে এটা কিনতে পারো, কারণ তোমাদের এই এই একটি বইয়ে তোমাদের মোটামুটি 5টি বিষয় আর কি কভার করবে, যেটা তোমাদের বিভিন্ন সেমিস্টারে কোর্সগুলো রয়েছে। যেমন এখানে এই সেমিস্টারে তোমাদের দুটি কোর্স কমপ্লিট হবে, একটা হলো সার্জারি আর একটা হচ্ছে অ্যানেস্থেসিওলজি। দুটি কোর্সে এই একটা বইয়ের মধ্যে পাওয়া যাবে। পরবর্তীতে যেমন তোমাদের স্মল এবং লার্জ অ্যানিমেল সার্জারি আছে, ওটাতেও এটা কাজ হবে। আবার ওই যে রেডিওলজি আছে, সাউন্ডনেস আছে, ওটাও এখান থেকে কাজ হবে অনেকাংশে আর কি। তো এখন তোমরা বইটা তোমরা সংগ্রহ করলে তোমাদের এই আমার ক্লাসগুলো ফলো করা সুবিধা হবে। এবং প্রতিদিনের ক্লাসগুলো তুমি ফলো করে ওই অনুসারে তুমি যদি পড়াটা প্রতিদিনেরটা সম্পন্ন করো তাহলে খুব সহজ হবে। আদারওয়াইজ কিন্তু ওই জিনিসটা একটু সার্জারি বলতেই বুঝো যে এটা আসলে অনলাইনে চোখ বন্ধ করে ক্লাস নেওয়ার মতো কোর্স নয়, এটা খুবই একটি প্র্যাকটিক্যাল কোর্স, যেটা মানে মানে খুবই ইন্টারেস্টিং। তো anyway, আমি যেহেতু তোমাদের কিছু লিমিটেশন আছে, শিক্ষক নাই, এগুলো বিভিন্ন কারণে ওইটা হচ্ছে না, তবে প্র্যাকটিক্যালের যে বিভিন্ন অংশগুলো আছে ওগুলো আমরা ওখানে ফিজিক্যালি করব তোমাদের ওখানে। তো সেই জন্য আজকে আমি যে প্রথমে যে কোর্সের হলো সার্জারি কাকে বলে বা ডেফিনেশন গুলো আছে, ডেফিনেশন কিছু কিছু আমি ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো আলোচনা করব। তোমরা অনুসারে বইগুলো দেখে বাদ বাকি আরো ডেফিনেশন পড়বে। তো সার্জারি সার্জারি আমরা বলতেছি যে এটা হলো এটা আর্ট অফ সায়েন্স, বলতে মানে সংক্ষেপে বলা হয় আর্ট অফ সায়েন্স, হুইচ ডিলস উইথ দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ ইনজুরিজ অ্যান্ড ডিফর্মিটি বাই ম্যানুয়াল অর ইনস্ট্রুমেন্টাল মিনস। তো তাহলে কি ঘটনা ঘটালো, ইট ইজ দ্য আর্ট অফ সায়েন্স হুইচ ডিলস উইথ, কি ডিল করে, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। আবার এখানে আরো একটু বলা যায় ডায়াগনোসিস ট্রিটমেন্ট অ্যান্ড কারেকশন, এই কথাটাও বলা যায়। ট্রিটমেন্ট আর কারেকশন মোটামুটি একই, এই জন্য ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট বললেও হবে। অফ ইনজুরিজ ডিফর্মিটি অ্যান্ড ডিজিজ বাই ইনস্ট্রুমেন্ট অর ম্যানুয়াল মিলস। তাহলে এই যে এখানে ডায়াগনোসিস, তার মানে সার্জারি হলো ডায়াগনোসিসে হেল্প করবে এবং ট্রিটমেন্টে হেল্প করবে। কিসের ট্রিটমেন্ট? সেটা ইনজুরি হতে পারে, সার্জিক্যাল ইনজুরি বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইনজুরি, যে কোনো ইনজুরি। ডিফর্মিটি হতে পারে, সেটা কনজেনিটাল হতে পারে ডিফর্মিটি। আর হচ্ছে ডিজিজ, ডিজিজ ডায়াগনোসিসেও এবং ট্রিটমেন্টেও হেল্প। ডিজিজ যেমন গিট ডিজিজ, তোমরা নাম জানো, গিট ডিজিজ, ছাগলে মাথা ঘোরায়, ওটা একটা অপারেশন করলে ভালো হয়ে যাচ্ছে। তো এই ধরনের মনে করো যে টেল গ্যাংগ্রিন, এগুলো হলো ডিজিজ কন্ডিশন, এগুলো তোমাকে সার্জারির মাধ্যমে তোমাকে কারেকশন করতে হবে। অথবা ইম্প্যাকশন, রুমিনাল ইম্প্যাকশন, তাহলে রুমিনোটমি করে এটা তুমি কারেকশন করতে পারতেছো। তো এই ধরনের এই যে তার মানে যে এটা ডিজিজ ডায়াগনোসিসে হেল্প করতেছে। এখন কথা হলো তাহলে ডিজিজ ডায়াগনোসিসে কিভাবে হেল্প করতেছে। যদি সিম্পল একটা উদাহরণ দিই তাহলে মনে করো সার্জারির মাধ্যমে কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করা যায়। সেটা হলো যে তোমার মনে করো একটা জায়গায় একটা অ্যাবসেস হয়েছে, আবার সিস্ট হয়েছে, আবার টিউমার হয়েছে। তো এটা এখন তুমি হাত দিয়ে ম্যানুয়ালি পালপেশন করে তুমি একটা বুঝতেছো একটা কিছু, একটা সামথিং, কিন্তু এটা শিওর হতে পারতেছো না যে কিভাবে শিওর হওয়া যাবে। তাহলে মানে তুমি একটা নিডিল প্রিক করলা, একটা নিডিল প্রিক করে তুমি দেখলা যে পাস আসলো, তারপর তাহলে তুমি শিওর হয়ে গেলা কি এটা হলো অ্যাবসেস। যদি দেখা যায় যে ওদিক দিয়ে ক্লটেড ব্লাড আসতেছে, তাহলে সেটি হবে হেমাটোমা। যদি ওদিক দিয়ে ফ্রেশ ব্লাড আসে তাহলে এটা হবে টিউমার। যদি ক্লিয়ার ফ্লুইড আসে তাহলে এটা হবে সিস্ট। তার মানে আমি কিন্তু ছোট্ট একটা নিডল পিক করছি, কিন্তু এই নিডল পিক করাটাও ওয়ান কাইন্ড অফ সার্জারি।
অথবা একটা ছোট মানে সিরিঞ্জ ঢুকাই দিয়েছি, দিয়ে আমি আমার ভিতরে কি আছে কন্টেন্টটা বোঝার জন্য। তো তাহলে এই যে এটা দিয়ে আমি কিন্তু শিওর হয়ে গেলাম আসলে কি কারণে এই এখানে মানে একটা সয়েলিং হয়েছে, একটা ফুলা হয়েছে। কারণ আমরা গ্রামে গঞ্জে কিন্তু ওই যে কোনো কেউ বললেই কিন্তু দেখো যে একটা ফোড়া হইলেও বলে একটা টিউমার হয়েছে, মানে উঁচু স্কিনে উঁচু কিছু হইলেই সেটা বলে যে টিউমার হয়েছে। এখন ওটা কি সিস্ট হইলো না টিউমার নাকি অ্যাবসেস কি, এটা কিন্তু শিওর বলে না। কিন্তু মানুষ কিন্তু বলে যে ফুলে গেছে মানে মনে করে যে টিউমার হয়েছে। যখন আবার পুজ বের হতে লাগে তখন বলে যে এটা ফোড়া হয়েছে, তাছাড়া তার আগ পর্যন্ত কিন্তু বলে এটা টিউমার। এরকম কিন্তু কিন্তু টিউমার কিন্তু অ্যাকচুয়ালি নয়। হয়তো দেখা যাচ্ছে ফুলা হইলে যে টিউমার তা না, এটা সিস্ট হতে পারে, ওটা অ্যাবসেস হতে পারে, হেমাটোমা হতে পারে। তো এই হলো সার্জারি। সার্জারি আবার মনে করো দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো মাইনর সার্জারি আর একটা হলো মেজর সার্জারি। মাইনর সার্জারি বুঝতেছো, মাইনর শব্দটি দেখে বোঝা যাচ্ছে যে মাইনর। তো মাইনরে তিনটি বিষয় থাকবে, মেজরেও তিনটি বিষয় থাকবে। তো মাইনরে যেটা হলো যে যে প্রথম যে বিষয়টা হলো আর আরতে রিক্স, রিক্স কম, মাইনর সার্জারিতে রিক্স কম হবে। আর টাইম কম লাগবে, টি, আর টি, টাইমটা কম লাগবে। অ্যাসিস্ট্যান্স, আরটিএ, অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে না, অর্থাৎ সহযোগী কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে না। তাহলে আরটিএ তার মানে কি, যেই সার্জারিটার কি হলো রিস্ক কম, টাইম কম লাগবে এবং অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন নাই, তাকে বলতেছি আমরা মাইনর সার্জারি। তাহলে মেজর সার্জারি কি? মেজর সার্জারিটা তার অপোজিট, টাইম, রিস্ক বেশি, টাইম লাগবে এবং অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে, তখন তাকে বলবো আমরা মেজর সার্জারি। ঠিক আছে। আর এদিকে মাইনর সার্জারিটা ইজি, মানে কিছুটা ইজি হবে। আর মেজর সার্জারিটা কিছু কি হবে, কিছুটা জটিল হবে বা কঠিন হবে, ডিফিকাল্ট টু পারফর্ম। আর একটা হলো ইজি টু পারফর্ম। তো অনেক সময় পরীক্ষায় মানে আসে যে মাইনর সার্জারি এবং মেজর সার্জারির মধ্যে পার্থক্যটা কি, অথবা ডেফিনিশন আকারেও আসে, অথবা তোমার ভাইভাতেও জিজ্ঞাসা করে যে মেজর এবং মাইনর সার্জারির মধ্যে পার্থক্য। তাহলে মাইনর সার্জারিতে উদাহরণ কি, যেমন অ্যাবসেস, অপারেশন অফ অ্যাবসেস, অপারেশন অফ সিস্ট, এগুলো হচ্ছে মাইনর সার্জারি। মেজর সার্জারি কোনগুলো, যেমন সিজারিয়ান অপারেশন, ওভারিও হিস্টারেক্টমি, স্পেইং যেগুলো বলা হচ্ছে স্পেইং, তারপর ইনিউক্লিয়েশন অফ আইবল, রুমেনোটমি, এগুলো হচ্ছে মেজর সার্জারি, যেগুলোতে রিস্ক থাকে, অনেক সময়ের বিষয় হয়, অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে, সেগুলি হলো মেজর সার্জারি। এখন আরো একটা সার্জারি আছে যেটাকে বলতেছে প্লাস্টিক সার্জারি, আর একটা হলো কসমেটিক সার্জারি। তো প্লাস্টিক সার্জারি আর কসমেটিক সার্জারি, তো প্রথমে কসমেটিক গুনে বলি যে আমরা কসমেটিক সামগ্রী ব্যবহার করি কোনটা, আমরা যে বলি যে এই যে কসমেটিক ব্যবহার করলে কসমেটিকের দোকান, তার মানে কি ওখানে সৌন্দর্য বর্ধনের জন্য যেই উপাদানগুলো বা যে প্রোডাক্টগুলো সেগুলো পাওয়া যায়, এই জন্য তার নাম হলো কসমেটিকের দোকান বলি, কসমেটিক শপ। তো তাহলে তো যে সার্জারির মাধ্যমে কি করা যায়, ইনক্রিজ দ্য অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সটাকে সুন্দর করা যায়, ইনক্রিজ দ্য অ্যাপিয়ারেন্স অর ফেন্সি ফর ওনার স্যাটিসফ্যাকশন। কারণ এখানে তো অ্যানিমেল নিজে বলবে না যে আমাকে ইয়া করে, সেক্ষেত্রে যেহেতু আমরা ভেটেনারি থেকে জন্য পারপাসে ব্যবহার করতেছি সাবজেক্টটা, সেই জন্য আমরা তো ওনারের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা যে সার্জারির মাধ্যমে এ, তার সৌন্দর্য বর্ধন করতেছি সেটাকে বলতেছি আমরা কসমেটিক সার্জারি। ঠিক আছে। তাহলে কসমেটিক সার্জারি, তাহলে উদাহরণ কি হতে পারে কসমেটিক সার্জারি? কসমেটিক সার্জারি যেমন ডকিং, তুমি মনে করতেছো তোমার কুকুরের টেলটা রাখবো না। তো অনেকে দেখবে না যে ওই সাইকেল ব্যবহার করে, সাইকেলের কেরিয়ার নাই, মোটরসাইকেল ব্যবহার করে, মোটরসাইকেলের ওই সামনে দুই পাশের গ্লাস নাই, মানে ফ্যাশন মনে করে ওটা নাই, ওটাই মনে করছে খুব সুন্দর। এই ধরনের যেটা, অথচ অথবা সাইকেল ব্যবহার করতেছে মাঠঘাট নাই, তো তার মানে সে খুলে রাখছে, সেটা তার কাছে মনে হচ্ছে এটা একটা স্টাইল। তে মনে করো এটা 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 এক ধরনের মনে করো, মনে করো, এবং তুমি মনে করতেছো তোমার কুকুরে, সবার কুকুরের লেজ আছে, তোমার কুকুরের লেজ নেই। তো লেজ নাই, এটাই তোমার মনে করো সৌন্দর্য, তুমি মনে করতেছো এটাই।
তারপরে মনে করো হয়তো বা তোমার কুকুরের কানটা ঝুলে আছে, ভাঁজ হয়ে থাকে, তুমি একটু ছোট করে নিলা যেন কুকুরের কানটা হরিণের কানের মতো একদম সুন্দর করে মানে খাড়া থাকে। তো এইভাবে তুমি করে নিতে পারো। এই এই জিনিসগুলোই হচ্ছে কসমেটিক সার্জারি। তাহলে বিষয়টা কি জানো, যে ওনারের স্যাটিসফ্যাকশনের জন্য যে সার্জারি করা হয় টু ইনক্রিজ দা অ্যাপিয়ারেন্স অর ফ্যান্সি, সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি করা হয় সেটাই হচ্ছে কসমেটিক সার্জারি। তাহলে প্লাস্টিক সার্জারি কি? প্লাস্টিক সার্জারি এটা সাধারণত এটা হলো ওনারের কোনো চয়েস না, ডক্টর চয়েস। ডক্টর চয়েস কিভাবে? তোমার মনে করো আগুনে পুড়ে গেছে একটা স্কিনের একটা অংশ, তো ওখানে স্কিন নাই, সেলাই দেওয়ার মতো স্কিন নাই, তাহলে তুমি অন্য জায়গা থেকে স্কিন নিয়ে এসে তুমি গ্রাফট, এটা বলতেছি প্লাস্টিক সার্জারি। অথবা কোনো কারণে কোনো একটা আহ, বাছুর হইছে, তার মুখটা হলো একটু বেঁকা, অথবা ক্লেফট মাউথ, প্যারট মাউথ, এই ধরনের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, কনজেনিটাল প্রবলেমও দেখা যায়, এগুলো তুমি কারেকশন করলা। ঠিক আছে? তো এই যে করলা, তখন তাকে এই তখন যে সার্জারিটা করা হচ্ছে সেটা বলছে প্লাস্টিক সার্জারি। তাহলে প্লাস্টিক সার্জারিটা হলো কি, টু কি রিপেয়ার রিপেয়ার দা রিপেয়ার দা ডিফেক্টর ফর কারেকশন অফ দা ডিফর্মিটিস। মানে কোন একটা ডিফেক্ট কারেক্ট রিপেয়ার করাটার যে সার্জারি সেটাকে বলতেছি প্লাস্টিক সার্জারি। এই প্লাস্টিক সার্জারি এবং কসমেটিক সার্জারির মধ্যে ডিপেন্ড মানে পার্থক্যটাও কিন্তু অনেক সময় পরীক্ষায়, ক্লাস টেস্ট বা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে। কারণ দুটা শুনতে একই মনে হয়, তো যে মানুষ আমরা বলি না যে এই যে কোরিয়ান নায়িকারা এখন সব প্লাস্টিক সার্জারি করছে। আজকাল সে প্লাস্টিক সার্জারি করেনি, সে করছে কসমেটিক সার্জারি। তার হয়তো নাকটা চাপা ছিল, নাকটা উঁচু করে নিছে। কারো হয়তো অনেক নায়ক নায়িকা আছে, দেখবে ঠোঁট চিকন আছে, সে একটু ঠোঁটটা মোটা করতে চায়, তো ওটা তুমি সার্জারির মাধ্যমে ঠোঁটটা মোটা করে নিল। তো এই যে এগুলোকে বলছে কিন্তু কসমেটিক সার্জারি, এগুলো কিন্তু প্লাস্টিক সার্জারি নয়। তাহলে তোমরা জানো যে মানে প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিট আছে না, মানে ঢাকাতে প্লাস্টিক সার্জারি ইউনিট থাকে, বা তার মানে কি ওখানে দেখবা যে ওই মানুষের হাত পা পুড়ে গেছে, অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে কোনো কারণে, অন্যভাবে তাকে রিপেয়ার করা হচ্ছে, সেগুলো কিন্তু মূলত প্লাস্টিক সার্জারি, রিপেয়ার করা হচ্ছে। তো আশা করি তোমরা হয়তো টার্মগুলো বুঝতেছ। আর এছাড়াও আরো অনেক কিছু ডেফিনেশন আছে, সেগুলো তোমরা একটু পড়বো। এখন কোনো একটা অপারেশনের কিছু কিছু আছে, যেমন যদি কোনো শব্দের পিছনে, কোনো একটা শব্দের পিছনে সাফিক্স হিসেবে টমি থাকে, TOMY, টমি থাকে, ইট মিনস দ্য সার্জিক্যাল ইনসিশন। যদি শব্দের কোনো শব্দের সাফিক্স হিসেবে টমি শব্দটি থাকে, যেমন রোমেনেটমি, সিলিওটমি, সিস্টোটমি, এই ধরনের টমি শব্দটা মিনস সার্জিক্যাল ইনসিশন। তা রুমেনোটমি কি? সার্জিক্যাল ইনসিশন ওভার দ্য রুমেন। তো রুমেনের সার্জিক্যাল ইনসিশন দেওয়াকে বলা হয় রুমেনোটমি। সিস্টোটমি, ইউরিনারি ব্লাডারে ইনসিশন দেওয়াকে বলা হয় সিস্টোটমি। ল্যাপারোটমি আছে, আবার সিলিওটমি আছে। সিলিওটমি হলো অ্যাবডোমিনাল ওয়ালের যে কোনো জায়গায় ইনসিশন দেওয়াটাকে বলতেছি সিলিওটমি। আর ল্যাপারোটমি হচ্ছে ফ্ল্যাঙ্ক রিজিয়ন, ফ্ল্যাঙ্ক রিজিয়নে ইনসিশন দেওয়াকে বলা হয় ল্যাপারোটমি। তো এই ধরনের অনেকগুলো আছে টমি শব্দ, এগুলো তোমরা একটু জেনে নিবা। তাহলে টমি মিন সার্জিক্যাল ইনসিশন। আবার যদি সাফিক্স হিসেবে একটমি থাকে, একটমি, তো তার মিনস একটমি, মানে এক্সিশন, অর্থাৎ সার্জিক্যাল এক্সিশন, ওইটা ছিল ইনসিশন। আর হলো এক্সিশন মানে কেটে বাদ দেওয়া কোনো কিছু, সার্জিক্যাল এক্সিশন, এক্সিশন মানে কেটে বাদ দেওয়া, যেমন ওভারিও একটমি, তার মানে সার্জিক্যাল এক্সিশন অফ দ্য ওভারি। ওভারিটা সার্জিক্যালি তুমি কেটে বাদ দাও, তখন তাকে বলতেছি, বা রিমুভ করো, তাকে বলতেছি আমরা ওভারিও একটমি। যেমন হিস্টার একটমি, মানে হিস্টার মিনস এটা ইউটেরাস, সার্জিক্যাল এক্সিশন অফ দ্য ইউটেরাস ইজ কল্ড হিস্টারেক্টমি।
তো আবার অনেক সময় বলে হলো ওভারিও হিস্টেরেক্টমি, তার মানে সার্জিক্যাল এক্সিশন অফ বোথ ওভারি অ্যান্ড ইউটেরাস, তখন তাকে বলতেছি ওভারিও হিস্টেরেক্টমি। এই জন্য কোনো শব্দের শেষে যদি একটমি থাকে মিনস ওটা কোনো কিছু বাদ দেওয়া। ঠিক আছে? তাহলে আহ, এখন মনে করো আহ, আহ, মনে করো অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন একটা শব্দ, আবার অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন কিন্তু এটি এটি কিন্তু সার্জিক্যাল টার্ম। অ্যাম্পুটেশন আবার ডকিং, এটাও কিন্তু সার্জিক্যাল টার্ম। কিন্তু অ্যাম্পুটেশনটা হচ্ছে তুমি অ্যাম্পুটেশন অফ টেল, আর ডকিং দুটাই কিন্তু লেস কাটা। অ্যাম্পুটেশন অফ টেল মানেও লেস কাটা, আবার ডকিং মানেও লেস কাটা। তাহলে কি ডকিং কখন শব্দটি ব্যবহার করব? যদি এটি কি হয়, কসমেটিক পারপাজে হয়, অর্থাৎ ওনার চাইতেছে কোনো সমস্যা নাই, কিন্তু ওনার চাইতেছে তুমি কেটে দিলে, এটাকে বলতেছে ডকিং। তুমি দেখবা যে তখন লিখবা ডকিং। আর যখন তুমি কাটবা কি কারণে, হয়তো বা টেল গ্যাংগ্রিন হয়ে গেছে, টেলে কোনো ইরিপেয়ারেবল কোনো ইনজুরি হয়েছে, অথবা কোনো কমপ্লিকেশন হয়েছে, এই জন্য টেলটা কেটে ফেলতে দরকার, তখন তুমি তাকে বলবা অ্যাম্পুটেশন অফ টেল ডিউ টু উমুক, টু টেল গ্যাংগ্রিন এরকম তুমি লিখতে পারো। তো তখন আমরা কিন্তু দুটাই কিন্তু টেল কাটে, কিন্তু একটা বলতেছি অ্যাম্পুটেশন আর একটা বলতেছি ডকিং। যেমন অ্যাম্পুটেশন অফ ডিজিট আছে, অ্যাম্পুটেশন অফ লেগ আছে। তার লেগ আর নোক এমনি তো আর কেউ কাটবে না, এই জন্য ওগুলোর কোনো এরকম কসমেটিক কোনো টার্ম নাই। পা তো আর কেউ কাটবে না ইচ্ছা করে, সৌন্দর্য বর্ধনের জন্য তো পা কাটবে না কেউ, বা অ্যাঙ্গুল কাটবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে করো আমরা বলবো যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গেছে, কমপ্লিকেটেড ফ্র্যাকচার, তখন সেটা কেটে ফেলতেছি, তখন আমরা ডক্টরের ভাষায় বলবো অ্যাম্পুটেশন অফ লেগ অথবা অ্যাম্পুটেশন অফ ডিজিট। একইভাবে স্পেইং, আমরা স্পে করা, আমরা খুবই মানে মানে বিড়াল এবং কুকুরের শব্দটি ব্যবহার করি, স্পেইং করা, স্পে বা স্পেইং। আর একটা হলো ওভারি হিস্টেরেক্টমি। স্পেইং করার ক্ষেত্রেও কিন্তু ওভারি এবং ইউটেরাস দুটাই কেটে ফেলে দেওয়া হয়, তখন তাকে বলতেছি স্পেইং। আবার ওভারিও হিস্টেরেক্টমি বলতেছি, তাহলে কখন কোনটি ব্যবহার করব? দুটাই সার্জারি। কিন্তু যদি তুমি ওনার চায় যে না আমার বিড়ালটা যেন অন্য কোনো বিড়ালের সঙ্গে ম্যাটিং না করতে পারে বা প্রেগনেন্স না হতে পারে, সেই জন্য ওনার চাইতেছে সে যাতে আর বাচ্চা ধারণ না করতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা করা, তখন তুমি তাকে স্প্রে করাবে। তখন তুমি তাকে তার ওভারি ইউট্রাসটা কেটে ফেলে দিলে। এখন এখন ওনার নিয়ে আসছে, এনে তুমি দেখলা যে অন্য একটা কেস, সেটাতে কি হলো, দেখলো যে সে ওনার মনে করতেছে যে তার বিড়ালটার পেটে বাচ্চা আছে, কিন্তু তুমি ভালো করে দেখলা যে না ওটা বাচ্চা না, এটা পাও ম্যাট্রা হয়েছে, এবং এটা সহজে ভালো হচ্ছে না, বা সে হয়তো বারবার বলতেছে এরকম বারবারই হয়, কি করা যায়? তখন তাহলে যেহেতু পাও ম্যাট্রা, এটা তুমি চিকিৎসা ট্রিটমেন্ট করে ভালো হতে পারে, কিন্তু লং টাইম প্রসেসের বিষয়। কিন্তু সে যদি না এটা বারবার হচ্ছে, এটা বারবার বিভিন্ন জায়গায় মানে মানে প্রস্রাব দুর্গন্ধযুক্ত ফ্লুইড আসে, এটা কি করা যায়? তখন তুমি করতে পারো যে ঠিক আছে, এটা তাহলে আমরা ওভারিও হিস্টেরেক্টমি করবো। তার মানে তখন আমি ব্যবহার করবো টার্মটি ওভারিও হিস্টেরেক্টমি, যে তার আমরা শুধু শুধু হিস্টেরেক্টমিও হতে পারে। হয়তো ওনার যদি বলে যে না এইরকম সে যেন আর ওই নতুন করে আর হিটে আর না আসে, তাহলে তুমি ওভার হিস্টেরেক্টমি করে ফেলতে পারো, অথবা শুধু হিস্টেরেক্টমি করতে পারো। এই হলো বিষয়। তখন এই যে কোনো একটা কমপ্লিকেশনের কারণে, অথবা ওভারিয়ান সিস্ট হয়েছে, ওভারিয়ান টিউমার হয়েছে, তখন কেটে ফেলতেছে, তখন তখন আমরা বলবো ওভারি হিস্টেরেক্টমি অথবা হিস্টেরেক্টমি। আর যখন ওটি মানে বিষয়টি ওনারের চয়েসে হবে, ডক্টর চয়েসে না, ওনারের চয়েসে, তখন সেটাকে আমরা বলতেছি স্প্রে করবো, যে সে তার বিড়ালটাকে সে স্প্রেইং করে বা স্প্রে করাবে। ঠিক আছে? যাতে সে আর নতুন করে আর বাচ্চা ধারণ না করতে পারে। এগুলো হলো কিছুটা টার্মের কিছুটা একটু 19-20। আবার যেরকম আছে অর্কেকটমি, আবার আছে ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন মানে কি করি, কি কারণে ক্যাস্ট্রেশন? আমরা হয়তো একটা ছাগলে ক্যাস্ট্রেশন করতেছি কেন? সে যাতে দ্রুত মোটা তাজা হয়, এবং আমাদের তার মিট ভ্যালুটা বাড়ার জন্য। কারণ কি একটা কি বলে একটা বাঘ অথবা তার চেয়ে কিন্তু একটা খাসির কিন্তু মাংসের দাম বেশি। তাহলে তার ছাগলটা সে খাসি করে নিতে চায়, যাতে সে দ্রুত মোটা হয় এবং দামও বেশি পায়।
সেই জন্য তুমি তাকে ক্যাস্ট্রেশন করলা। আবার যদি কোনো কারণে দেখা গেল যে একটা ছাগলের কি হয়েছে, টেস্টিকলে কোনো কারণে ইনজুরি হয়েছে বা টিউমার হয়েছে, তখন তুমি তাকে কেটে ফেলতেছো, তখন ওটাও ক্যাস্ট্রেশন। কিন্তু তখন তখন আমরা বলবো অর্কেকটমি, অর্কাস। অর্কাস মানে হলো টেস্টিকল, তখন তাকে বলবো অর্কেকটমি। মানে অর্থাৎ টেস্টিকলটা কেটে বাদ দিতেছে। সেক্ষেত্রে একটা টেস্টিকল হতে পারে অথবা দুটাই হতে পারে। ঠিক আছে। এগুলো হলো কিছু মানে টার্মের সঙ্গে একটু মানে তফাৎ, শব্দগত ভাবে আমরা হয়তো অনেক সময় ডাক্তার দেখবো যে হরহামেশাই একই শব্দ ব্যবহার করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। তুমি যদি একজন ভালো স্মার্ট ভেটেরিনারিয়ান হতে চাও, তাহলে তুমি অবশ্যই তোমার প্রেসক্রিপশন গুলোতে বা ডিজিজ ডায়াগনোসিসের জায়গাটাতে সুন্দর করে ওটা লিখবা। তাহলে সে দেখবে যে না, সে এটা করছে। মানে সে অন্য আরেকজন ভালো জানতে জানা আলা ডাক্তার হলে প্রেসক্রিপশনে দেখে বলবে, মনে করবে যে না, আসলে সে ডাক্তার ভালো জানে। কিন্তু তুমি যদি একই ব্যবহার করো সব জায়গায়, তখন মনে করবে যে এটা কি, এই এটাও করছে এটাও করছে। তাহলে তুমি হয়তো মনে করছো যে কিছুই সমস্যা নাই, ওনারও মনে করলো না কিছু, কিন্তু অন্য একজন ডাক্তার বা অন্য একজন শিক্ষিত মানুষ যখন কেউ দেখবে যে এই বিষয়গুলো জানে, তখন সে বুঝবে যে না, এই ডাক্তার আসলে জানে ভালো এই বিষয়গুলো। এই জন্য আমি একটু আলোকপাত করলাম। তো এই হলো আমাদের, আরো কিছু অনেকগুলো টার্ম আছে, তোমরা অবশ্যই এগুলো একটু পড়ে নেবা। এরপরে যে বিষয়টি আছে, যে টার্মিনোলজির পরে যে তোমাদের যেটা আছে হলো সুসার। এখন সুসার নিয়ে কথা বলবো। তো সুসার শব্দটি আমরা বলি সেলাই করা। সুসার বা সুসার টেকনিক, সুসার দুটাই শব্দে ব্যবহার হয়। তো সুসার শব্দটি অনেক সময় নাউন হিসেবে ব্যবহার হয়, আবার ভার্ব হিসেবেও ব্যবহার হয়। নাউন হিসেবে সুসার ম্যাটেরিয়ালসটাকে মিন করে, মানে সুতাটাকে মিন করে সুসার। আবার টেকনিকটাকেও, ভার্ব হিসেবে টেকনিকটাকেও সুসার বলা হয়, যে এখানে কোন সুসার দেওয়া হয়েছে। এই যে এটা তুমি যখন বলতেছো, তখন তুমি হয়তো বলতে, এটা কিন্তু ভার্ব হিসেবে আসতেছে যে আমি এই সুসার টেকনিক ব্যবহার করছি। তখন যদি বলা হয় যে এখানে কি সুসার ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে, তখন কিন্তু তুমি এখানেও কিন্তু সুসার বলতেছো। তো এটা তখন কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে সুসার কি কাজে দেওয়া হয়, বা সুসার, সুসারের সাথে আরেকটা শব্দ আছে লাইগেচার। তো লাইগেচারটা কি? লাইগেচারটা হচ্ছে একটা থ্রেড অর কর্ড ইউজ টু ইউজ টু বাইন্ড অর টাই দা ভেন অর আর্টারি। আর্টারি অথবা ভেন অথবা ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য যে সুতাটা ব্যবহার করা হয় তাকে বলতেছি আমরা লাইগেচার, এবং পদ্ধতিটাকে বলতেছি লাইগেশন। অর্থাৎ ব্লিডিংটা যাতে স্টপ হয়, এই জন্য আমরা হয়তো একটা ইনসিশন দিব, ওখানে ব্লাড ভেসেল আছে, তো ব্লাড ভেসেল যদি আমি আগে থেকে বন্ধ করে না দিই, তাহলে তো কাটা মাত্র তো প্রচুর ব্লিডিং হবে, ব্লিডিং হওয়ার কারণে অ্যানিমেলটা মারা যেতে পারে, শক হয়। সেই জন্য যেহেতু ওখানে ভেন আছে বা আর্টারি আছে, তা আমি ওটা দুই পাশে বেঁধে দিলাম ক্যাটগার্ড দিয়ে, দিয়ে তারপরে মাঝখানে ইনসিশন দিলাম, তাহলে তো আর ব্লিডিং হবে না, তাহলে অ্যানিমেলটার জন্য রিস্কও হবে না। এটা এই এই সময় যে মানে থ্রেড বা যে সুতাটা ব্যবহার করতেছি, তখন তাকে বলবো লাইগেচার। তো তাহলে সুসারের মূল অ্যাপ্লিকেশনটা কি কি? তো মূলত চারটি অ্যাপ্লিকেশন আছে। একটা হলো যে টু ব্রিং দ্য কাটিং এজ ইন ফর অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ দুটা কাটিং লিপকে মুখোমুখি আনার জন্য, কাছাকাছি আনার জন্য সুসার ব্যবহার করা হয়। তারপরে কি কাজে ব্যবহার করা হয়? কোনো ড্রেসিং প্লাগ অথবা মেডিকেটেড প্লাগ আটকে রাখার জন্য, টু হোল্ড দা ড্রেসিং প্লাগ অর মেডিকেটেড প্লাগ। মনে করো তুমি একটা জায়গায় ফোড়া হয়েছে, তুমি ওখানে ওই কটন অথবা তুমি গজ দিয়ে ঢুকাই রাখছো, বারবার খুলে আসে, বাইরে পড়ে যায়, তো ওটা আটকে রাখার জন্য তুমি সুসার ব্যবহার করতে পারো। তারপরে কি করার জন্য? টু ক্লোজ দা অ্যাক্সিডেন্টাল ওপেনিং অর টু ন্যারো দা ন্যাচারাল ওপেনিং। তো কোন একটা ন্যাচারাল ওপেনিং অনেক বড় হয়ে গেছে, তুমি ছোট করার জন্য, মানে যেমন মনে করো পোলাপস হয়, তাই না? বাচ্চা মানে একটা গরু বাচ্চা দেওয়ার পরে পোলাপস হয়ে যায়, তো ওটা পোলাপ যাতে না হয়, বা পোলাপস কারেকশন করার পরেও তুমি ওটা সুতা দিয়ে বেঁধে রাখলা, তাহলে ওটা কি হলো? তুমি ওপেনিংটাকে একটু ন্যারো করলা। অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো একটা জায়গায় মানে ওপেনিং তৈরি হয়ে গেছে, সেই ওপেনিংটা ক্লোজ করার জন্য তুমি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রেও তুমি এই সুসার ব্যবহার করতে পারো।
তারপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে টু কন্ট্রোল দ্য হিমোরেজ। কোন এক জায়গায় হিমোরেজ হচ্ছে, সেটা কন্ট্রোল করার জন্য আমি সুসার ব্যবহার করতে পারি। তো তাহলে আমাদের 4টি অ্যাপ্লিকেশন সুসারের। 1 নাম্বার যেটা বললাম, কাটিং লিপটাকে কাছাকাছি আনার জন্য। 2 নাম্বারটা যেটা বললাম, যে টু হোল্ড দা মেডিকেটেড প্লাগ আর ড্রেসিং প্লাগ, টু হোল্ড করার জন্য। তারপরে কি বললাম, টু ক্লোজ অর টু ক্লোজ দ্য অ্যাক্সিডেন্টাল ওপেনিং অর টু ন্যারো দ্য ন্যাচারাল ওপেনিং। তারপরে কি বললাম, টু ক্লোজ, টু টু লাইগেট দা ব্লাড ভেসেল বা ব্লিডিং কন্ট্রোল করার জন্য যে তুমি সুতা দিয়ে বেঁধে দিচ্ছ, এর ক্ষেত্রেও তোমার সুসার অ্যাপ্লিকেশন আছে। তো এখন এই সুসার অ্যাপ্লিকেশন যে করব, সেই সুসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুসার ম্যাটেরিয়ালসটা কি ব্যবহার করব, এটি সাধারণত নির্ভর করে 4টি পয়েন্টের উপরে। অর্থাৎ আমি একটা জায়গায় সেলাই করব, তো ওখানে সেলাই যে করব, তাহলে আমি সুতাটা কোন ধরনের সুতাটা ব্যবহার করব, এটি 4টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম যে বিষয়টা হলো টাইপ টাইপ অ্যান্ড অ্যানাটমিক লোকেশন। অর্থাৎ কোন ধরনের টাইপ, অ্যানাটমিক্যাল লোকেশনটা কেমন, কোন জায়গায়, হয়তো ওখানে প্রেসার কম না বেশি, অথবা চোখে নাকি পেটে, কোথায়, এটাকে বলতেছি আমরা অ্যানাটমিক্যাল লোকেশন। এটার উপর নির্ভর করে আমরা, চোখে যদি হয় তাহলে তো সুতা হবে চিকন, আর যদি পেটে বা অ্যাবডোমেনে হয় তাহলে মোটা ধরনের সুতা ব্যবহার করতে হবে। তারপরে কি হচ্ছে, দ্য স্ট্রেংথ, কি বল, থিকনেস অফ দা স্কিন। অর্থাৎ ওখানে স্কিনের থিকনেসটা কেমন, সেটি। তারপর ডিগ্রি অফ টেনশন, যেটা আমি স্ট্রেংথ বলতেছিলাম, যে টেনশন মানে ডিগ্রি অফ টেনশন, তোমার ওই জায়গাটাতে প্রেশারটা কেমন। তারপরে হচ্ছে ডেজায়ার্ড কসমেটিক রেজাল্ট, অর্থাৎ ওই সেলাইটা করার পরে ফাইনালি হিলিং হওয়ার পরে ওখানে আসলে কেমন দেখা যাবে। এগুলোর উপর ভিত্তি করে আমরা সুচার অ্যাপ্লিকেশন করব, বা সুসার ম্যাটেরিয়াল বা সুসার টেকনিক, এগুলো আমরা এই সকল বিষয়ের উপর নির্ভর করে আমরা সিলেক্ট করব, কারণ এগুলো অনেক ধরনের আছে। এগুলো থেকে তুমি কোনটা দেবা, এই 4টি বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে কি কি উপরে, একটা হলো বললাম যে টাইপ অ্যান্ড অ্যানাটমিক্যাল লোকেশন, 2 নাম্বার হচ্ছে থিকনেস অফ দ্য স্কিন, 3 নাম্বার হচ্ছে ডিগ্রি অফ টেনশন, আর 4 নাম্বারটা হচ্ছে ডেজায়ার্ড মানে কসমেটিক রেজাল্ট। ডেজায়ার্ড মানে আশানুরূপ কসমেটিক রেজাল্টটা কেমন হবে। এখন একটা আইডিয়াল সুসার ম্যাটেরিয়ালস এর 11টি, না 10টি হলো ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ পরীক্ষায় প্রায় আসে এটা, সেটা হলো রাইট ডাউন দা প্রপার্টিস অফ অর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল সুসার ম্যাটেরিয়ালস। একটা আইডিয়াল সুসার ম্যাটেরিয়ালস এর কি কি গুণাবলী থাকবে, এটার 10টি গুণাবলী আছে। এই 10টি গুণাবলী থাকতে হবে। তো প্রথমে হলো কি, রিমেইন ইনট্যাক্ট আনটিল হিলিং, অর্থাৎ ওই সুতাটা ইনট্যাক্ট থাকতে হবে কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই জায়গাটা হিলিং না হয়েছে। তারপরে হলো মিনিমাম টিস্যু রিয়াকশন, অর্থাৎ ওই সুতাটা প্রয়োগ করলে বা মানে সুতার ম্যাটেরিয়ালসটা প্রয়োগ করলে ওখানে মিনিমাম টিস্যু রিয়াকশন তো হবেই, কিন্তু সেটা মিনিমাম লেভেলে হয় যাতে। তারপরে হচ্ছে নন ক্যাপিলারি অ্যাকশন, অর্থাৎ ওটার কোনো ক্যাপিলারি অ্যাকশন থাকবে না, সে কোনো ফ্লুইড অ্যাবজর্ব করবে না। তারপরে হচ্ছে ইউনিফর্ম থিকনেসটা ইউনিফর্ম হতে হবে, নটেবল হতে হবে, অর্থাৎ সেটা যেন সে সরাসরি নট দেওয়া যায়। স্মুথ সারফেস হতে হবে। তারপরে সাফিসিয়েন্ট টেনসাইল স্ট্রেংথ হতে হবে, মানে পুরো মানে একটু পর্যাপ্ত শক্তিশালী হতে হবে। তারপরে ইজিলি স্টেরিলাইজেবল হতে হবে, স্টেরিলাইজেবল হতে হবে। তারপরে এটা চিপ এবং অ্যাভেলেবল হতে হবে। তারপরে এটা ইজিলি হ্যান্ডেলেবল হতে হবে, যেন ইজিলি হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, এই 10টি পয়েন্ট তোমার একদম মুখস্থ করবা। এটা কিন্তু সব জায়গার জন্য, সব জায়গায় লাগবে এটা, এই 10টি পয়েন্ট। ঠিক আছে।
তো এখন সুসার ম্যাটেরিয়ালস এর আবার ক্লাসিফিকেশন আসি। সুসার ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশন, সুসার ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশনে আমরা যেটা বলবো, সুসার ম্যাটেরিয়ালসটিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস, আর একটা হলো নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস। অ্যাবজর্বেবল মধ্যে বলছি দুই তিন ধরনের: অর্গানিক, ইনঅর্গানিক এবং সিনথেটিক। আর না, নন অ্যাবজর্বেবল মধ্যে, আর অ্যাবজর্বেবল মধ্যে হলো অর্গানিক এবং সিনথেটিক। তাহলে নন অ্যাবজর্বেবল তিন ধরনের হতে পারে: একটা হলো অর্গানিক, ইনঅর্গানিক আর সিনথেটিক। আর অ্যাবজর্বেবলটা হতে পারে অর্গানিক হতে পারে অথবা সিনথেটিক হতে পারে। ঠিক আছে? তো এখন অ্যাবজর্বেবল বলতে কি, যে সুতাগুলো কি হবে মানে সেলাই করার পরে অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যাবে, সেগুলোকে বলতেছি অ্যাবজর্বেবল সুতার ম্যাটেরিয়াল। যেমন ক্যাটগাট, এটা কিন্তু একা একাই, ভিক্রিল, এগুলো কিন্তু একা একাই কি হয়, অ্যাবজর্ব। ক্যাঙ্গারু টেন্ডন, এগুলো সুসার ম্যাটেরিয়ালস, যেগুলো কিনা অ্যাপ্লিকেশন করলে, যেমন পেটের ভিতরে আমরা একটা সেলাই দিয়েছি, ওটা তো আর সেলাই কাটার জন্য তো আমরা পেটের ভিতরে আবার নতুন করে অপারেশন করি না, তাই না? ওটা অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যায়। এই অ্যাবজর্বটা হয় মূলত এনজাইমেটিক রিয়াকশন এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যাবজর্ব হয়। এটাকে বলতেছি অ্যাবজর্বেবল সুটার ম্যাটেরিয়াল। তো এই অ্যাবজর্বেবল সুটার ম্যাটেরিয়াল দুই ধরনের হতে পারে: এটা হলো সিনথেটিক হতে পারে, আর হলো অর্গানিক হতে পারে। অর্গানিক বলতে, এটা অর্গানিক বলতে আমরা জানতেছি যে কি, কোন একটা অ্যানিমেলের কোন একটা টিস্যু ব্যবহার করা হয়েছে। যেমন মনে করো ক্যাটগাট, ক্যাট নাম থাকলেও এটা ক্যাটের গাট নয়, এটা হলো শিপের স্মল ইন্টেস্টাইনের সাবমিউকোসাল লেয়ার দিয়ে তৈরি করা হয়। শিপের স্মল ইন্টেস্টাইনের সাবমিউকোসার যে লেয়ার, ওটা থেকে ক্যাটগাট তৈরি করা হয়। তাহলে ওটা যেহেতু শিপের ইন্টেস্টাইন, তো তাহলে এটা এটা হলো একটা অর্গানিক সুসার ম্যাটেরিয়ালস। আবার ক্যাঙ্গারু টেন্ডন আছে, এটাও অর্গানিক সুসার ম্যাটেরিয়ালস। তারপরে ফেসিয়াল আটা আছে, তারপরে হলো কার্গিল মেমব্রেন আছে, তারপরে অ্যামনিওটিক মেমব্রেন আছে, কোলাজেন আছে। তো এখন এখন তাহলে নন মানে সিনথেটিক কোনটা, অ্যাবজর্বেবল এর মধ্যে আবার সিনথেটিক কোনটা? যেমন ডেক্সন, তারপরে ভিক্রিল। ভিক্রিল হলো পলিক্যালেকটিন 919, সেটাকে বলতেছি ভিক্রিল। আর পরিগাইকোলিক অ্যাসিড, যেটাকে বলতেছি আমরা ডেক্সন। এগুলি হরামশাই ইদানিং ব্যবহার করা হয়, ক্যাটগাটেরও ব্যবহার করা হয়। কিন্তু ওর হচ্ছে যখন পেট অ্যানিমেল যারা প্র্যাকটিস করে, তারা মূলত এই ধরনের সুসার ম্যাটেরিয়ালস গুলো, একটু দামিগুলো ব্যবহার করে। ক্যাটগাটের দাম সবচেয়ে কম, আর এই যে ডেক্সন, ভিক্রিল, এগুলোর একটু দাম বেশি। এবং এগুলোর স্ট্রেংথ, অ্যাবজর্বেবল ক্যাপাসিটি, এগুলো সবই ভালো। এবং ওই আইডিয়াল সুসার ম্যাটেরিয়ালসের যে প্রপার্টিস গুলো, এগুলো সবই আছে এগুলোর মধ্যে। কিন্তু ক্যাটগাট এগুলোও তো আছে, কিন্তু এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অথবা কাজ করতে করতেই দেখা যাবে যে খুব ছিঁড়ে যায় তাড়াতাড়ি। এগুলো হলো অ্যাবজর্বেবল আর হলো নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল এর মধ্যে আমরা বললাম সিনথেটিক আর হলো অর্গানিক সুসার ম্যাটেরিয়ালস এক্সাম্পল বললাম। তাহলে এখন নন অ্যাবজর্বেবল বলতে আমরা, নন অ্যাবজর্বেবল তিন ধরনের আছে। একটা হলো অর্গানিক বলতেছি, যেমন সিল্ক, রেশম পোকার যে সুতা, ওটা থেকে যে তৈরি হয়, সেটাকে বলতেছি সিল্ক। এটা হলো নন অ্যাবজর্বেবল। যেমন মূলত যে সুসার ম্যাটেরিয়ালস গুলো কোথায় ব্যবহার করে, এক্সটার্নালি ব্যবহার করা যায়, যেমন স্কিনে ব্যবহার করা হয় যাতে পরবর্তীতে ওটা কেটে দেওয়া যায়, সেগুলো হলো নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। তো যেমন সিল্ক একটা। তারপরে এটা হলো অর্গানিক। যদি ইনঅর্গানিক বলি বা সিনথেটিক বলি, যেরকম আমরা নাইলন ব্যবহার করি, নাইলন হলো কিন্তু একটা সিনথেটিক নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস। আবার যদি ইনঅর্গানিক বলি, ইনঅর্গানিক যেমন মনে করো আয়রন মেশ, আয়রন মেশ আছে, তারপরে হচ্ছে তোমার হলো স্টেনলেস স্টিল আছে, স্টেনলেস স্টিলের এগুলো আছে। তারপর সুসার ওয়্যার আছে, পিন সুসার আছে। এগুলো হলো তোমার মূলত ইনঅর্গানিক নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস। তো তাহলে আমি সার্জারি অংশটা এই পর্যন্ত আজকে রাখতে চাইতেছি। তাহলে আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা হলো যে কিছু টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করলাম। তারপরে সুসার কাকে বলে, সুসার ম্যাটেরিয়ালসের মানে কি বলে ক্লাসিফিকেশন পড়লাম, আইডিয়াল সুসার ম্যাটেরিয়ালসের প্রপার্টিস গুলো জানলাম, এর অ্যাপ্লিকেশন জানলাম, এবং তার
মানে কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে সোশ্যাল ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে সেটি আলোচনা করা হলো এক্সাম্পল সহ। এর সাথে আরেকটা অংশ একটু আছে, সেটা হলো ক্যাটগাট। ক্যাটগাটটাও একটু আলোচনা করলে হয়তো এই অংশটা শেষ হবে। তো ক্যাটগাট আমি বলছি যে ক্যাটগাট কোথা থেকে উৎপন্ন হয়, এটা হলো এই শিপের স্মল ইন্টেস্টাইনের সাবমিউকোসাল লেয়ার দিয়ে হয়। এটা কিভাবে করা হয়? এটা ক্রমিক অ্যাসিড, ট্যানিন, তারপরে হচ্ছে ক্রমিক অ্যাসিড, ট্যানিন, আয়োডিন, ফরমালিন, এগুলো কেমিক্যাল ব্যবহার করে একে সুতার মানে একটা সুসার ম্যাটেরিয়ালস অর্থাৎ সুতাতে পরিণত করা হয়। তাহলে কি কি কিসের মাধ্যমে ট্রিটমেন্ট? কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট। এখানে কি ব্যবহার করা হয়? ক্রমিক অ্যাসিড ব্যবহার করা হয়, আয়োডিন ব্যবহার করা হচ্ছে, ট্যানিন ব্যবহার করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়, করে প্রস্তুত করা হয়। তো এই কাঠগাটটা মূলত চার ধরনের। একটা হলো প্লেন কাঠগাট, তারপরে হলো মাইল্ড ক্রমিক ক্যাটগাট, মিডিয়াম ক্রমিক ক্যাটগাট, আর হলো এক্সট্রা ক্রমিক ক্যাটগাট। টাইপ হিসেবে টাইপ এ, বি, সি, ডি, এই চারটি ভাগে ভাগ করা হয়। তো টাইপ এটাকে বলতেছি আমরা প্লেন ক্যাটগাট। এটা সাধারণত অ্যাবজর্বেবল, কত ডিউরেশন হচ্ছে 10 দিন। মিডিয়াম মাইল্ড ক্রমিক ক্যাটগাট, এটা যেটাকে আমরা বলছি টাইপ বি, এটা হলো অ্যাবজর্বেবল, অ্যাবজর্পশনের ডিউরেশনটা হচ্ছে 15 দিন। মিডিয়াম ক্রমিক, এটা টাইপ সি, এটি হচ্ছে অ্যাবজর্পশন টাইম হলো 20 ডেজ। আর এক্সট্রা ক্রমিক যেটা বা যেটা টাইপ ডি বলতেছি, সেটি হচ্ছে 40 দিন। তো অনেক সময় ক্যাটগাটের ক্লাসিফিকেশন আছে, ক্যাটগাট কাকে বলে, ক্যাটের ক্লাসিফিকেশনটা লেখো অ্যাকর্ডিং টু ডিউরেশন অথবা অ্যাকর্ডিং টু টাইপ, এই অনুসারে তোমাকে বলতে পারে। এটা মূলত চার ধরনের: প্লেন, মাইল্ড, মিডিয়াম অ্যান্ড এক্সট্রা। ঠিক আছে, এভাবে একটু মুছতে হবে। তাহলে ডিউরেশন হলো কতদিন? 10 দিন, 15 দিন, 20 দিন আর 40 দিন। ঠিক আছে। তো তাহলে অনেক সময় বলে যে এই এর তাহলে কোন ধরনের ক্যাটগাটটা সবচেয়ে ভালো? তোমাকে বলতে হবে এক্সট্রা কমিক ক্যাটগাট। কেন এক্সট্রা কমিক ক্যাটগাট ভালো? কারণ এটা ডিউরেশনটা বেশি, অর্থাৎ তুমি সেলাই দিয়ে 40 দিন পর্যন্ত সে ইনট্যাক্ট থাকতে পারে। তো তাহলে 40 দিন পর্যন্ত যদি ইনট্যাক্ট থাকে, তাহলে ওই হিলিং প্রসেসটাও মানে হইতে যদি কোনো কারণে একটু বিলম্বিত হয়, তাহলে আর ওই সেলাইটা খুলে যাবে না। কারণ তুমি পেটের ভিতরে একটা সেলাই দিয়ে আসছো, দেখা গেল যে 7 দিন পরে অ্যাবজর্ব হয়ে গেছে, তো তাহলে তো ওই জায়গাটা খুলে যাবে আবার, যে কমপ্লিকেশন সৃষ্টি হয়ে যাবে। মনে করো রুমেন বা পেটে হয়তো ইন্টেস্টাইন বা এগুলো, তখন তো ওই জায়গা থেকে ইন্টেস্টাইন বাইরে বেরিয়ে এসে পুরা মেটাস্টাসিস হয়ে ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে তোমার মনে করো মারা যাবে। এই যেটা হরহামেশা বিভিন্ন সময় দেখা যায়। তো এই জন্য এই সুসার ম্যাটেরিয়ালস গুলো খুবই সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট অল্প দামের জিনিস যদি দিয়ে দাও তাহলেই কিন্তু হবে না। তোমাকে ভালো জিনিস দিতে হবে যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, কারণ এগুলো তো লাইফ থ্রেটের বিষয় আছে। আর এ পর্যন্ত যদি কারো কোনো কিছু কোশ্চিন থাকে বলতে পারো। আমরা এই অংশটা শেষ করলাম, এরপরে আমরা অ্যানেস্থেসিস অংশ আলোচনা করব। মানে কথা বোঝা যায় কিনা আমি জানি না, এগুলো এগুলো চোখ বন্ধ করে পড়াইতে আমার ভালো লাগে না আসলে। এখন মানে তোমাদের ইয়ার সিচুয়েশনের কারণে আমাকে এইভাবে বলতে হয় আসলে, কারণ এইভাবে ইন্টারেক্টিভ ক্লাস না হলে হয় না। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে, নাকি তোমরা ঘুমাইতেছো কিনা আমরা তাও জানি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। সুচারে স্যার যেটা বললেন ড্রেসিং প্লাগ, স্যার এটা স্যার বুঝতে পারিনি ড্রেসিং প্লাগ এর বিষয়টা। মানে ড্রেসিং মনে করো তুমি একটা গজ, তুমি একটা অ্যাবসেস হয়েছে, একটা ফোড়া হয়েছে, তুমি ওখানে ইনসিশন দিয়ে কেটে দিয়েছো, দিয়ে তো ড্রেসিং করার জন্য ওই গজটা তো ভিতরে ঢুকাই দিয়ে রাখা হয় না। কারণ ড্রেসিং এর ওই গজটা মনে করো বাইরে বেরিয়ে আসতেছে বারবার, তো যাতে বেরিয়ে না আসে এই জন্য উপরে তুমি সেলাই দিয়ে রাখলা, চামড়াতে দিয়ে একটা ছোট ছিদ্র করে রাখলা, যেটা দিয়ে তুমি গজটা ভিতরে ঢুকাবা, আবার একদিন পর পর বের করবা। এটা হলো হোল্ড করার জন্য। অথবা তুমি হতে পারে যে কোনো একটা ওষুধ লাগে, ওখানে তো ওষুধও লাগানো হয় তাই না, ওখানে টিনসার বায়োডিন অথবা পভিডিন সলিউশন লাগে, ওই ড্রেসিং এর জন্য ব্যবহার করা হয়। তো এই জিনিসটা হোল্ড করে রাখার মানে ওখানে ধরে রাখার জন্য সেলাই করে রাখা লাগতেছে, এই জন্য এটা মিন করা হচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে?
আচ্ছা, নাই। তাহলে এখন আমি অ্যানেস্থেসিওলজির অংশগুলো ইয়া করবো। তবে তোমার কিন্তু এই জিনিসগুলো তোমরা হয়তো অন্যের বই এগুলো ফটোকপি করার চেয়ে এই বইটা কিনেও, দাম 600 টাকা, খুবই কাজে লাগবে তোমাদের লাইফে। এবং এখানে ওই যে বিভিন্ন যে তোমাদের সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখানো হবে প্র্যাকটিক্যালে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোর এখানে ছবি সহ তার নাম, তার ইউজ লেখা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য থাকবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তোমার ওই আইডেন্টিফিকেশন থাকবে, ইনস্ট্রুমেন্টের নাম লিখতে হবে এবং তার ইউজ লিখতে হবে। ক্লাস টেস্টের জন্য 10 নাম্বারের মতো থাকবে, ফাইনালে গিয়ে থাকবে 20 নাম্বার, নাম ইউজ লেখা। সেই জিনিসগুলো এই বইটাতে আছে। এবং প্রত্যেকটা যে আমি যতগুলো ক্লাস নেব সবগুলোই তোমার ওই বইটাতে সেইভাবেই সুন্দর করে লেখা আছে। হয়তো দাম মাত্র 600 টাকা বই, কিন্তু তোমাদের খুব কাজে দেবে এটা। এবং তোমার পরবর্তী যে মানে প্র্যাকটিক্যাল কাজ দেবে। হয়তো আপাতত তুমি কারো কাছ থেকে ছবি তুলে নিয়ে পড়লা, কিন্তু এটা 2 দিন পরে হারিয়ে যাবে পরীক্ষা পর্যন্ত, পরে আর তোমার ওখানে আর থাকবে না। কিন্তু তোমার বইটা থাকলে তুমি এটা আফটার গ্রাজুয়েশনও তোমাকে হেল্প হবে, কারণ এমনিতেই তোমাদের কিন্তু এক্সপোজার কম হচ্ছে। এই ভেটেরিনারি পড়তে গিয়ে কিন্তু এভাবে হয় না এক্সপোজার। তোমাকে তোমাকে ফিল্ডে কিন্তু সবার সাথে কম্পিটিশন করতে, তুমি তখন বললে হবে না যে আমাদের শিক্ষক ছিল না, আমি এটা শিখি না। এটা কিন্তু কেউ শুনবে না, কেউ শুনবে না। তোমাকে নিজের ইচ্ছাতেই তোমাকে শিখে নিতে হবে এবং নিজেই স্টাডি করে জিনিসগুলো আয়ত্তে আনতে হবে। তো বিগত সময় তোমাদের যারা সিনিয়র তারাও কিন্তু বেশ ভালোই পারে, আমি দেখছি যে শেখানোর পরে, এবং তারা বেশ ভালো করছে। এবং আমার সাবজেক্টে মনে হয় না কেউ ফেল করছে, সবাই ভালো করছে এবং তারা ওইভাবে পড়াশোনা করছে এবং তাদের কাছে বইটা তাদের সংগ্রহ রাখছে। এই জন্য তোমরা নিজেরাও কিনবা, হয়তো হয়তো কারো কাছে ধার নিয়ে পড়ার চেয়ে তোমার কাছে থাকলে ওটা দিয়ে তুমি সুন্দর করে যে বিষয়গুলো যখন আমি আলোচনা করব, তোমার যদি বইটা হাতে থাকে, তুমি ওই প্রয়োজনে যেখানে যেটা হয়তো একটু আলোচনা করতেছি সেই অংশটা তুমি বইয়েরতেই কলম দিয়ে লিখে রাখলা, তাহলে পরবর্তীতে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন নন ক্যাপিলারি অ্যাকশন, এটা অনেক সময় তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করে নন ক্যাপিলারি অ্যাকশন বলতে কি বোঝো। যে নন ক্যাপিলারি অ্যাকশন মানে অর্থাৎ ওই যে এটা হলো কৌশিকতা, তোমরা নাম পড়ছো, ফিজিক্সে পড়ছো, কৌশিকতা, ক্যাপিলারিটি। অর্থাৎ কোন একটা সুতা, মনে করো হ্যারিকেন, তোমাদের বাড়িতে যাদের আগে হ্যারিকেন অথবা কুপি ছিল, কি করে, তেল দিয়ে রাখছে নিচে, উপরে আগুন জ্বলে, তাই না? কি হয়, তেলটা সে শুষে নিয়ে আগুনটা জ্বলিয়ে রাখে, তাই না? এটা কিন্তু এক ধরনের ক্যাপিলারি অ্যাকশন ওটা। আর এই সুতাটার ক্ষেত্রে নন ক্যাপিলারি, অর্থাৎ সে কোনো ফ্লুইড অ্যাবজর্ব করবে না, নন ক্যাপিলারি অ্যাকশন হতে হবে। চলো তোমাদের অ্যানেস্থেসিওলজি অংশে, অ্যানেস্থেসিওলজিতেও আমাদের কিছু টার্মিনোলজি আছে, আহ, যেটা আমরা প্রথমে একটু আলোচনা করবো টার্মিনোলজি সম্পর্কে, তারপরে অন্যান্য বিষয়ে আলোচনা করবো। অ্যানেস্থেসিয়া শব্দটি, তোমাদের কোর্সের নাম হলো অ্যানেস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। কারণ অ্যানেস্থেসিয়ার কারণে কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে, যেটা কিভাবে কেয়ার করতে হয় সেটাও আমরা একটু আলোচনা করবো। তাহলে এই কোর্সটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সার্জারির জন্য। কারণ তুমি অনেক কিছুই জানো, তুমি যদি অপারেশন করতে গিয়ে এর আগে দেখছো না যে সারকামসিশন করতে গিয়ে কি হয়েছে, বাচ্চা মারা মারা গেছে অ্যানেস্থেসিয়ার কারণে। তার মানে কি অ্যানেস্থেসিয়ার ডোজ সবকিছু ঠিক হয় নাই, এই জন্য মারা গেছে। তো এখন তুমি অপারেশন সবই সাকসেসফুলি করলা, কিন্তু অ্যানিমেলটার তার সেন্সেশনটা ফিরে পাইলো না, তখন কিন্তু একটা খুব খারাপ অবস্থা। তোমাকে কিন্তু আর অপারেশন থিয়েটার থেকে বের হতে দিবে না, তোমাকে ওখানে ধরে মারবে। তো এই জন্য অপারেশনের মেন জিনিস হচ্ছে, তুমি যতই জানো অ্যানেস্থেসিয়া, এই জন্য হিউম্যানের ক্ষেত্রে দেখবে যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকে, যে অ্যানেস্থেসিয়াতে এক্সপার্ট থাকে। সে মূলত তার বিভিন্ন বিষয় কনসিডার করে তার অ্যানেস্থেসিয়ার ডোজটা ক্যালকুলেশন করে, সেই অনুসারে ডোজটা প্রয়োগ করে এবং সেটা মেনটেন করার জন্য সে যাবতীয় কেয়ার করে। কিন্তু আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে আমাদের যেহেতু স্পেসিফিক অ্যানেস্থেসিওলজিস্ট থাকে না, আমরা নিজেরাই সার্জারি করি, আবার এই অ্যানিমেলটা নড়াচড়া করতেছে কিনা, শ্বাস প্রশ্বাস নিতেছে কিনা, কি অবস্থা, এটা কিন্তু সার্জনকেই টেক কেয়ার করতে হয় আমাদের দেশের সিচুয়েশন অনুসারে। তো এই জন্য তোমাকে খুব ক্রিটিক্যাল বিষয়টা, যে তুমি কিন্তু অপারেশনে শুধু মনোযোগ দিলে হচ্ছে না, তোমাকে অ্যানিমেলটাও সঠিক বেঁচে আছে কিনা এটাও তোমাকে খেয়াল করতে হবে। অথবা তাড়াতাড়ি সেন্স ফিরে চলে আসলো তখন আবার দিতে হবে। তো কারণ তোমার অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তো তার সেন্স ফিরে আসলে হবে না। তাকে মেনটেনেন্স ডোজ কখন কতখানি দিব, এই জিনিসগুলো আলোচনা করব। তো খুবই ইন্টারেস্টিং, তুমি যদি টেকনিক গুলো তোমরা যদি জানতে পারো।
তো অ্যানেস্থেসিওলজিটা কি হচ্ছে, যে অ্যানেস্থেসিওলজিটা হলো বা অ্যানেস্থেসিয়া, দ্য কেমিক্যাল অ্যানেস্থেসিয়া যদি বলি, অ্যানেস্থেটিক্স, অ্যানেস্থেটিক্স মানে হলো কেমিক্যাল বা কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ইউজ টু পার্শিয়াল অর কমপ্লিট লস অফ সেন্সেশন। তার মানে যে অ্যানেস্থেটিক বা যে কেমিক্যাল সাবস্টেন্স বা ড্রাগ ইউজ করে পার্শিয়াল অর কমপ্লিট লস অফ সেন্সেশন হয়, সেটাকে বলতেছি অ্যানেস্থেটিক্স। তাহলে অ্যানেস্থেটিক্সটা কি? দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ইউজ টু পার্শিয়াল অর কমপ্লিট। পার্শিয়াল মানে কি? পার্শিয়াল হচ্ছে তোমার মনে করো একটা ফোড়া হয়েছে, তা আমি পুরাটা ওই অ্যানিমেলটা, একটা গরুকে তো পুরা অজ্ঞান করার আমার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে ওই জায়গাটাতে ইনসিশন, ছোট্ট একটা ইনসিশন দেওয়া লাগবে, তারপরে আর কোনো কাজ নেই। তো ঠিক হলো, ওখানে আমি ছোট্ট করে লিডোকাইন, হাইড্রোক্সাইন বা লোকাল অ্যানেস্থেটিক যে ওষুধ আছে সেটা আমি ওখানে ইনজেকশন করে দিলাম। দিয়ে আমি ইয়ে করলাম, যেমন তোমার দাঁতে ব্যথা, মানে তুমি দাঁত তুলবা, তাহলে তোমাকে তো পুরাটা অজ্ঞান করে না, দাঁতের গোড়াতে কি করে, একটা ইনজেকশন করে। দিয়ে তুমি ওখানে কি করলো, ওই জায়গাটা ব্লক করে দিল, ওই জায়গাটার সেন্সটা লস হয়ে গেল। ফলে কি হলো, তখন তুমি দাঁতটা উঠায় ফেললে, তুমি জানতে পারলে না। এটাকে বলতেছি আমরা পার্শিয়াল, পার্শিয়াল লস অফ সেন্সেশন। তাহলে কমপ্লিট লস অফ সেন্সেশন কোনটা? যেটাতে তুমি একদমই ফুল, মানে তোমার বডির প্রত্যেকটা পার্ট যখন সেন্স হারাবে। তো প্রত্যেকটা পার্ট বডির সেন্স হারাইলে তো হবে না। তোমার যদি হার্টের যদি সেন্স হারিয়ে যায়, তাহলে তো তুমি বাঁচবে না। তারপর লাংসের যদি সেন্স হারিয়ে যায়, তাহলে কিন্তু আর বাঁচবে না। তার মানে ওটা তখন হয় ওভারডোজ। তার মানে প্রত্যেকটা অ্যানিমেল অনুসারে একটা একটা প্রেসক্রাইব ডোজ আছে। সেটা আবার বিভিন্ন ফ্যাক্টরের উপর কনসিডার করে তোমাকে ওটা আবার ইয়ে করতে হবে। তো তার মানে কি, একটা হলো বললাম একদম অবচেতন হওয়া, আর একটা হলো একটু যেই জায়গাটা হবে সেই জায়গাটার সেন্স থাকবে না। সেটা হলো অ্যানেস্থেটিক্স, মানে পার্শিয়াল আর এবং কমপ্লিট, এই হলো বিষয়। এখন অ্যানেস্থেটিক্স আরেকটা অনেক সময় অ্যানালজেসিয়া। অ্যানেস্থেসিয়া যেরকম, আর একটা হলো অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়াটা হচ্ছে যে দা মেডিসিন অর ড্রাগ দ্যাট ইউজ টু রিলিভ পেন। ব্যথা নিবারণের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, তখন তাকে বলতেছি অ্যানালজেসিয়া। যেমন আমরা ব্যথানাশক হিসেবে আমরা বিভিন্ন ধরনের ফ্লুনিকজিন, তারপরে টলফেনামিক অ্যাসিড, মেলক্সিকাম, প্যারাসিটামল, এগুলো বিভিন্ন ব্যবহার করি। এগুলোকে বলতেছি অ্যানালজেসিক। অর্থাৎ পেন, ব্যথাটা রিলিফ করার জন্য যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটাকে বলতেছি অ্যানালজেসিয়া। আর অ্যানেস্থেসিয়াটা হচ্ছে কি, লস অফ সেন্সেশন, তোমার সেন্সটা বন্ধ করে ফেলার জন্য। তারপরে হচ্ছে অ্যানেস্থেটিস্ট, মানে যে পার্সনটা অ্যানেস্থেসিয়া করে তাকে বলা হয় অ্যানেস্থেটিস্ট। আর অ্যানেস্থেসিওলজিস্ট যে পার্সনটা কি, স্পেশালাইজিস্ট, স্পেশালাইজ মানে যে বিশেষজ্ঞ ওই তাকে বলা হয় অ্যানেস্থেসিওলজিস্ট। আর হিপনোসিস, আমরা বলি না যে এই মানুষটাকে হিপনোটাইজ করে ফেলছে। তো হিপনোসিসটা কি জিনিস? এ টেম্পোরারি লস অফ কনসাসনেস উইথ লস অফ মেমোরি। টেম্পোরারি, তুমি মানুষটাকে বলতেছে হিপনোটাইজ করে ফেলছে, মানে হয়তো তুমি এমন ভাবে কিছু কথাবার্তা বলছো, তার একদম সাময়িক তার কনসাস নাই, একদম কনসাসনেস নাই। আবার অথবা লস অফ মেমোরি, মেমোরিটা লস হয়ে গেছে অল্প সময়ের জন্য, তখন তাকে বলতেছে হিপনোসিস। আমরা বলি না হিপনোটাইজ করে ফেলছে তাকে, এরকম বিষয়। তো তোমরা যদি এটা আর একটা এক্সাম্পল বলি, তো তোমার মনে করো পুকুরে যাদের মাছ, জাল দিয়ে মাছ ধরার অভ্যাস আছে, দেখবে যে আগে পুকুরে মাছ ধরার সময় অনেক সময় কাঁটা, কোনো গাছের কাঁটা বা এগুলো পায়ের বা কেটে যায়, বিভিন্ন ধরনের ইয়া থাকে, কাঁচ থাকে, এগুলো দিয়ে পা কেটে যায়, কিন্তু তখন বোঝা যায় না। যখন তুমি উপরে উঠে আসছো তখন দেখছো ও কেটে গেছে, অথচ অত বড় কেটে গেছে, তুমি কিন্তু বুঝা মানে জানার কথা, কারণ কি তোমার অ্যাটেনশনটা তখন তোমার মাছের দিকে, জালের দিকে, এই জন্য ওই তোমার ওই অ্যাটেনশনটা নাই। ওটা এক ধরনের হিপনোসিস। তার হিপনোটিক্স মানে যে ড্রাগ বা ইউজ করে হিপনোসিস করা হয়, সেটা হলো হিপনোটিক্স। অনেক সময় কোন একটা ড্রাগ ব্যবহার করলে, এই যে তোমরা দেখো এই জানি যে আহ, তোমার মুখের সামনে কোনো কিছু ধরতেছে,
বা কথা বলতেছে, সে তুমি তুমি আসতেই তাকে সকল মানি ব্যাগ, মোবাইল যা চাইতেছে তুমি তাই সে দিয়ে দিতেছে। তোমরা এটা প্রায় তোমরা হয়তো বিভিন্ন সময় দেখো এগুলো। তো এই যে দিয়ে দিতেছে তোমাকে, সে বুঝতে পারতেছে না কি করলো তাকে। তো এখানে কিছু ড্রাগ ব্যবহার করা হয়, ক্লোরোফর্ম জাতীয় হালকা কিছু কিছু ড্রাগ আছে যেগুলো তাকে অজ্ঞান, পুরোপুরি অজ্ঞান করে না, কিন্তু সে সাময়িকভাবে সে বুঝতে পারবে না কি বলতেছে, আচ্ছা যা বলতেছে সেটাই শুনবে। ঠিক আছে, এটা হলো হিপনোসিস করা। তারপরে হচ্ছে যেটা হচ্ছে সিডেটিভস, আর হলো ট্যাঙ্কুলাইজার। সিডেটিভসও তো এক ধরনের ড্রাগ দ্যাট ইনডিউস স্লিপ উইদাউট লস অফ কনসাসনেস। অর্থাৎ তুমি ঘুমায় গেছে, তুমি যেমন তুমি ঘুমের বড়ি খাইলে, তারে তুমি ঘুমের বড়ি খেয়ে তুমি ঘুমাইছো, তার মানে কি তোমার ফুল কনসাসনেসটা গেছে উইদাউট লস অফ কনসাসনেস। ফুল তুমি হয়তো পায়ে কেউ সিমটি কাটলে কিন্তু তুমি আবার জেগে যাচ্ছ, তখন সেটাকে বলতেছি আমরা সিডেশন অথবা সিডেটিভস। মানে ড্রাগ প্রক্রিয়াটাকে বলা হয় সিডেশন, আর ড্রাগটাকে বলা হচ্ছে সিডেটিভস। যেটা আমরা 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 ঘুমের বড়ি খাই, তাই না? কি খাই? ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এগুলো খাই। খাইলে কি হয়? ঘুম আসে। আর তুমি যদি এটা আবার তোমার বান্ধবী বা বন্ধু অথবা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এদের উপর রাগ করে বেশি খেয়ে ফেলো, তাহলে ওটা কিন্তু আবার অ্যানেস্থেটিক্স হয়ে যাবে। তখন উইদাউট লস অফ কনসাসনেস না হয়, উইথ লস অফ কনসাসনেস হয়ে যাবে, কারণ তুমি ওভারডোজ খেয়ে ফেলছো। 10টা, তুমি একটা বড়ি খাইলেই তুমি ঘুমে বাঁচবে না, তুমি 10টা খেয়ে ফেলছো। তাহলে কিন্তু তোমার জন্য লাইফ থ্রেটেনিং হয়ে যাবে, কারণ ফুল তখন তোমার কনসাসনেসটা আর আসবে না, তুমি অজ্ঞান হয়ে থাকবে এবং মারাও যেতে পারো। তখন সেটা কিন্তু অ্যানেস্থেটিক্স হিসেবে কাজ করবে। ট্র্যাঙ্কুলাইজারটা হলো কি দ্য ড্রাগ ইউ দ্যাট রিডিউস দ্য ফেয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশন। ফেয়ার অ্যান্ড মানে সে অনেক সময় ভয় পায়, অথবা সে খুবই ফেরোসিয়াস। আমরা যেমন বন্য প্রাণী, মনে করো একটা বন্য হাতি অথবা বাঘ, এগুলোকে মনে করো ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি করা হয়, ট্র্যাঙ্কুলাইজার গান আছে, সেই ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে সেই ট্র্যাঙ্কুলাইজার ওষুধটা তার শরীরে প্রয়োগ করা হয়। ফলে কি হয়, সে তখন একবারে তার সেন্স থাকে, কিন্তু সে আর ওই রকম রেসপন্স করার, সেই অ্যাগ্রেসিভটা শো করতে পারে না। এই 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 এগুলো, এটাকে বলতেছি আমরা ট্র্যাঙ্কুলাইজার। তো ট্র্যাঙ্কুলাইজারটা কি? এটা হলো মূলত কি করে, এটা ফেয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশনটাকে রিডিউস করে। ঠিক আছে? তো তাহলে আমরা অনেকগুলো টার্ম নিয়ে আলোচনা করলাম, তোমরা একটু এগুলো একটু ভালো করে পড়বা, একটু বোঝার চেষ্টা করবা। তো তাহলে এই যে ওষুধগুলো, এখন এখন অ্যানেস্থেটিক যদি আমরা প্রয়োগ করতে যাই, আহ, অর্থাৎ অ্যানেস্থেসিয়া করব কি কি পারপাজে, পারপাস অর ইন্ডিকেশন অফ অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া করার উদ্দেশ্য অথবা ইন্ডিকেশন, অ্যানেস্থেসিয়া কখন কখন করব। তো প্রথমটা হচ্ছে যে একটা হতে পারে কি, ফর অ্যানি সার্জারির জন্য আমি করব। তারপরে হলো যদি সার্ভাইকাল অথবা স্পাইনাল অথবা পেলভিক রেডিওগ্রাফি করার জন্য, রেডিওগ্রাফি মানে এক্স রে করার জন্য। তো একটা অ্যানিমেলকে তুমি সঠিকভাবে সঠিক পজিশনে আনতে পারতেছো না, তুমি একটা বাঘের এক্স রে করবা, তুমি কেমনে করবা? হয়তো তোমাকে অপারেশন করবে না, কিন্তু তাকে এক্স রে করা প্রয়োজন। তো তাহলে তো তাকে কিন্তু অবশ্যই অ্যানেস্থেসিয়া করতে হবে। একটা কুকুর, তো তোমার যে পজিশনে তুমি রাখতে চাইতেছো সে থাকতেছে না, তাহলে তুমি তাকে অ্যানেস্থেসিয়া করতে হবে। তো তাহলে প্রথম কাজটা বললাম কি, অ্যানি সার্জিক্যাল প্রসিডিউর। 2 নাম্বারটা হলো ফর রেডিওগ্রাফ। 3 নাম্বারটা হলো কাস্ট অ্যাপ্লিকেশন বলতে শরীরের ভিতরে যদি কোনো কিছু প্রয়োগ মানে মানে ঢোকানোর প্রয়োজন হয়, দেখ কাস্ট অ্যাপ্লিকেশন। অবস্টেটিক্যাল প্রবলেম, যেটা তোমার গর্ভকালীন কোনো সমস্যা হইলে। স্পেশাল ডায়াগনস্টিক প্রসিডিউর, মনে করো বায়োপসি করবা, বায়োপসি করার জন্য তোমাকে অ্যানেস্থেসিয়া করা লাগতে পারে, অথবা অন্য কোনো ধরনের স্পেশাল কোনো ডায়াগনস্টিক পারপাসের যদি কোনো প্রসিডিউর করতে হয়, যেটা এক্সাম্পল হিসেবে বললাম বায়োপসি। তারপরে হলো রেস্টেনিং অফ ওয়াইল্ড অ্যানিমেলস, যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল হয় তাকে রেস্টেনিং করার জন্য তোমাকে অ্যানেস্থেসিয়া করতে হবে। এগুলো হলো ইন্ডিকেশন।
তাহলে এখন জেনারেল কনসিডারেশন অফ অ্যানেস্থেসিয়া, একটা অ্যানেস্থেসিয়া করার জেনারেল কনসিডারেশন কি কি? জেনারেল কনসিডারেশনের মধ্যে যেটা আছে হলো বেসাল, বিএমআর, বেসাল মেটাবলিক রেট একটা শব্দ আছে। অর্থাৎ তুমি অ্যানেস্থেসিয়া প্রয়োগ করার ক্ষেত্রে তুমি কি কি বিষয় তোমাকে কনসিডার করতে হবে। তো প্রথমে যেটা হলো বেসাল মেটাবলিক রেট একটি কথা, আর হলো আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন। বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট কিন্তু সব অ্যানিমেলের এক না, অ্যানিমেল টু অ্যানিমেল এবং উইথ দ্য স্পিসিসও ভেরি করে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হয়। তো এগুলো কি কি হতে পারে? আহ, যদি আমরা একটু ইয়া করি, তো মানে অন্যভাবে বলি, এই এই দুটা মেন ফ্যাক্টর যেটা কনসিডার করতে হবে। আর এখন যদি আমরা বলি যে ফ্যাক্টর মাস্ট বি কনসিডার বিফোর গিভিং অ্যানেস্থেসিয়া, কি কি ফ্যাক্টর অবশ্যই কনসিডার করতে হবে? একটা হলো নেচার অফ অপারেশন, ইটস ম্যাগনিটিউড, সাইট অ্যান্ড ডিউরেশন। অর্থাৎ কোন ধরনের অপারেশন করতেছি, কত ডিউরেশন ধরে করব, কোন পজিশনে, মানে কোন জায়গায় করব, তার তীব্রতাটা কেমন হবে, এটার উপর ভিত্তি করে তোমাকে অ্যানেস্থেসিয়া করতে হবে। যেটা বললাম যে তোমার মনে করো যদি তোমার নর্মাল স্পেইং হয়, তো তোমার এখানে তুমি ক্যাটামিন ব্যবহার করলে যেন 10-15 মিনিট 20 মিনিট সময় লাগে স্পেইং করতে, বা একটা ছোট ক্যাস্ট্রেশন করবা যেখানে ওই ডগ অর ক্যাটটাকে মোটামুটি 10 মিনিট অজ্ঞান থাকলেই হবে, সেক্ষেত্রে তুমি সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারলা। যদি তুমি দেখো যে না, তাকে লং টাইম কোনো একটা বড় ধরনের সার্জারি যেটাতে সময় লাগবে, যেমন তোমার মনে করো বোন পিনিং করবা, তাহলে তো সময় লাগবে, সেক্ষেত্রে তোমাকে অ্যানেস্থেসিয়ার ডোজটা বা সেটা সেরকম হবে। তারপরে স্পিসিস অফ দ্য অ্যানিমেল, তো আমি যেটা বললাম পিসিস টু পিসিস কিন্তু ডোজ ভ্যারি করে। যেমন তোমরা জানো যে প্যারাসিটামল ওষুধটা বিড়ালে দেওয়া যায় না, কারণটা কি? গ্লুকোরাইনেজ যে একটা এনজাইম আছে সেটা তার থাকে না, এই জন্য প্যারাসিটামলটা দেওয়া হয় না, কারণ ওটা তখন টক্সিক হয়ে যায়। এটা হলো কি পিসিস ভ্যারিয়েশন। তো এই জন্য পিসিস টু পিসিস কিন্তু এই ডোজেরও ভ্যারিয়েশন আছে। তারপরে হলো ভ্যারিয়েবল রিয়াকশন অফ ডিফারেন্ট স্পিসিস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যানেস্থেটিক্স। মনে করো তোমার যদি কোনো একটা অ্যানিমেল হলে, মনে করো একটা স্ট্রিট ডগ, আর একটা হলো পোষা প্রাণী, পোষা ডগ বাসায় থাকে, এদের দুটার কিন্তু একরকম হবে না। যে স্ট্রিট ডগ তার কিন্তু অ্যানেস্থেসিকের ডোজটা বেশি লাগবে, কারণ তার ইন্টারাকশনটা বেশি হয়েছে, সে বেশি ফেরোসিয়াস। আর যে হয়তো হাউস হোল্ড একটু ডসাইল টাইপের, সে কিন্তু কম ডোসেই সে অজ্ঞান হবে। তারপরে হলো ফ্যাক্টরস হুইচ ইনক্রিজ দ্য সাসেপ্টিবিলিটি টু টক্সিক অ্যাকশন অফ দ্য অ্যানেস্থেটিক্স। যদি কোনো কারণে কোনো একটা অ্যানিমেলের কোনো ধরনের প্রবলেম থাকে, যে ড্রাগ অ্যালার্জি বলে না, যে ড্রাগ অ্যালার্জি, এই ড্রাগটা দিলে তার সমস্যা হয়, অথবা তার নিজস্ব কোনো কমপ্লিকেশন আছে, যেমন তার হার্টে প্রবলেম আছে, তার ডায়াবেটিস আছে, অথবা তার অন্য ধরনের কোনো এ ধরনের কোনো প্রবলেম আছে, তো তখন কিন্তু, অথবা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে, তাহলে কিন্তু তোমার সেটাও কনসিডারেশন একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো কনসিডার করে তোমাকে সাধারণত অ্যানেস্থেসিয়াটা করতে হবে অ্যানিমেলটাকে। এই জন্য হিউম্যান অ্যানেস্থেসিয়া খাওয়ার ক্ষেত্রে দেখবা যে তার নর্মাল ব্লাডের প্যারামিটার চেক করে, ডিফারেন্সিয়াল সেল কাউন্ট করে, তারপরে হলো দেখবা যে তার থোরাসিক একটা এক্স রে করে, তার হার্ট ইসিজি করে, হার্ট এগুলো ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, এগুলো কিন্তু দেখে। কেন? এগুলোর সঙ্গে ইন্টারাকশন আছে। তুমি যদি হার্টের সমস্যা থাকে তাহলে তোমাকে তো অ্যানেস্থেসিয়া করবে না, তাহলে তো তোমার জন্য রিস্ক হয়ে যাবে। মানে সব অ্যানেস্থেসিয়া দিয়ে করা যাবে না, সব ধরনের অ্যানেস্থেসিয়া করা যাবে না। এগুলো তোমার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে অ্যানেস্থেসিয়া করা যাবে না। এগুলো বিভিন্ন বিষয় আছে। তো বিষয়গুলো চিন্তা করেই সাধারণত অ্যানেস্থেটিক্সটা দেওয়া হয়। তো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, কারণ আজকে আমাদের আবার তোমার 4:30টায় আবার ওই আরেক ব্যাচের আমি ক্লাস নিব। তাহলে এই পর্যন্ত কোনো আজকে যে অ্যানেস্থেসিয়ার আমি কিছু টার্মিনোলজি পড়লাম, আর জেনারেল কনসিডারেশন এবং ইন্ডিকেশন অফ অ্যানেস্থেসিয়া, এগুলো আমরা বললাম, এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যানেস্থেটিক, সেই বিষয়গুলো বললাম। এগুলো তোমরা অবশ্যই বই দেখে বিস্তারিত একটু পড়ে নেবে। আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম বিষয়গুলো, তোমরা একটু ইয়া করবা। এখন তোমাদের প্র্যাকটিক্যালের জন্য যে কথাগুলো, সেটি হলো তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুক তৈরি করতে হবে, বোথ সার্জারি এবং অ্যানেস্থেসিয়ার জন্য।
সার্জারির জন্য যেটা করবা তোমরা, কিছু ইনস্ট্রুমেন্ট তোমাদের দেখানো হবে। তবে তোমাদের আমি যেটা সাজেস্ট করবো প্র্যাকটিক্যাল নোটবুকটা রেডি করার জন্য, সেটা হলো তোমাদের সিনিয়রদের কাছ থেকে ওই বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবিগুলো নিবা এবং তারা ইউজ লেখছে লিখবা। তো ওই ছবিগুলো নিয়ে তুমি একই পদ্ধতিতে তোমার খাতাতে প্রিন্ট করে করে লাগাবা এবং হাতে পেন্সিল দিয়ে তুমি কি করবা, তার ইউজ গুলো লিখবা এবং যতগুলো আছে সবটাই কমপ্লিট করে ফেলবা। আর এগুলো যখন ফিজিক্যালি দেখানো সম্ভব হবে তোমরা দেখবা, আর ওই নিজেরা ছবি দেখেও বোঝার চেষ্টা করবা। এবং অথবা তোমাদের সিনিয়রদের কাছে মোবাইলে ছবি তোলা আছে, আমি যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখাইছি, এগুলো একটু তোমরা ট্রান্সফার করে নিয়ে তোমরা একটু দেখবা ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে কেমন। ঠিক আছে? তো তাহলে তোমাদের প্র্যাকটিক্যালি একটা অংশ হয়ে যাবে। আর আরো কিছু অংশ আছে, সেটা আমি আবার একদিন বলবো। আর অ্যানেস্থেসিয়ার জন্য যেটা হলো, অ্যানেস্থেসিয়ার বিভিন্ন টেকনিক, এটা তো আর মনে করো খালি দেখলে হবে, এটা করতে হবে। তো এই সার্জারির যে সুসারগুলোর শেখার জন্য তোমাদের সিনিয়রদের যে অর্গানগুলো আছে ওগুলো যদি থাকে ওগুলো কাজ দিয়ে দিবে। তা আর একটা তোমাদের যেটা করতে হবে, একটা ছাগল কিনতে হবে। ছাগল কিনতে হবে, সেই ছাগলে তোমার এই এই অ্যানেস্থেসিয়ার প্র্যাকটিস করতে হবে, অ্যানেস্থেসিয়া কিভাবে করে এই প্র্যাকটিসটা করতে হবে। এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের সবাইকে লিডোকাইন হাইড্রোক্লোরাইড বা জ্যাসোকাইন এই ওষুধটা তোমাদের কিনতে হবে, সাথে 10 ml একটা সিরিঞ্জ কিনতে হবে। তো যখন যাওয়া হবে অথবা তোমাদের দেখানো হবে, তোমার অল্প কিছু কিনলেও হতে পারে তোমাদের দেখানোর জন্য, কারণ বেশি অ্যানিমেল হলে আমরা এখানে যেটা করাই ছাত্রদের প্রত্যেকের ওই ওষুধটা থাকে, আমি শুধু দেখাই দেই। আমাদের অনেকগুলো গরু ছাগল আছে, তো তো তাদেরকে প্রত্যেককে আবার প্র্যাকটিস করে ওই ওষুধটা দিয়ে দিয়ে যে আসলে হচ্ছে কিনা। সরাসরি ওই ওষুধ দিয়ে ডেমনস্ট্রেশন করানো হয় এবং পরীক্ষার সময় তাদেরকে ওই ওষুধ দিয়ে করতে হয়। এখন তোমরা এর আগের ব্যাচে যেটা হয়েছে, ছাগল তারা কিনছে, ওই একবার যাই দেখে দিয়ে আসছি, তারপরে তারা জবাই করে খেয়ে ফেলছে। আবার কিছু অর্গান যেটা ছিল কিছু রাখছে। তো এটা করা যাবে না, কারণ এটা করতে গিয়ে সমস্যা যেটা হলো তোমাকে পরীক্ষা নেওয়ার সমস্যা। তো পরীক্ষাতে তুমি এমনি এমনি মরা ছাগলে যদি ওষুধ প্রয়োগ করে এর পরীক্ষা নেওয়া, এটা কেমন একটা বিষয় হয়ে যায়, সুসার নাই নেওয়া যায়। কিন্তু এটা আসলে অ্যানেস্থেসিয়া হইলো কিনা বুঝবো কিভাবে? তো এই জন্য তোমাদের আমি বলবো, তোমাদের ডিপার্টমেন্টে কথা বলে একটা অথবা দুটা ছাগল কিনবা। সেই ছাগলটা যখন আমি যাব অথবা আমি নিজে না গেলেও আমি কাউকে পাঠাবো, সে তোমাদেরকে দেখাবে বিষয়গুলো। তো দেখাবে। তো সেই ছাগলটা কি করবা তোমরা, যখন কেনা হবে জানাবে, ওই অনুসারে আমি পাঠাবো। তো তোমাদেরকে দেখাবে, বা আমি নিজেও যদি যাওয়ার সুযোগ হয় আমি নিজে যাবো। তো এগুলো দেখানো দেখানো হবে এবং ওই ছাগলটা তোমরা জবাই করে পিকনিক করবা না। কি করবা তোমরা, আশেপাশে কোথাও লোক ঠিক করবা যে ভাই এটা আমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত রাখা লাগবে, টেক কেয়ার করতে হবে। তারপরে আমরা এটা বিক্রি করে দিব অথবা আমরা জবাই করে খাবো, তখন আপনাকে তার সাথে একটা কন্টাক্টে যাবে আর কি, যে ভাই এটা এতদিন দেখে দিবেন, এই খাবার টাবার বাবদ আমরা এই টাকা আপনাকে দিব। আপনি এটা ছাগলটা একটু আমরা বিভিন্ন প্র্যাকটিস করব মাঝে মাঝে নিয়ে এসে, আর হলো আপনার কাছে দিয়ে রাখবো, আপনি একটু লালন পালন করে দিবেন পরীক্ষার পর্যন্ত। পরীক্ষার পরে তুমি হয়তো জবাই করে তোমরা খেয়ে নাও বা যা ইচ্ছা করো। ঠিক আছে? যেহেতু তোমাদের ওখানে টেক কেয়ার করার মতো লোক নাই, তো এটা হলে ভালো হয়। আর যদি তোমরা নিজেরাই মাঠে ঘাস খাওয়াইতে পারো, ছেড়ে দিলে আবার নিয়ে আসলে করতে পারো, তা ভালো হবে। কিন্তু ওরা মনে হয় সমস্যা হবে, রাখা সমস্যা বিশেষ করে। তো এরকম করো, কারণ কি এটা না হলে হয় কি, তোমাদের ওই যে ক্লাস টেস্টে পরীক্ষা নিতেও সমস্যা, ফাইনালে পরীক্ষা নিতেও সমস্যা হয়। কারণ তুমি নিজেরও কনফিডেন্ট থাকে না, তুমি হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে, কিন্তু তুমি তো নিজে তো ফাঁকিতে পড়বা। কারণ তুমি যদি শিখে যাও, তুমি ভুল হইলে তো আমি তো জিনিসটা তোমাকে দেখে দিতে পারতেছি। তাছাড়া আমি শুধু একবার দেখে দিয়ে গেলাম, তো একবার দেখে দিতে তো সবটাতে ওষুধ প্রয়োগ করতে গেলেই তো ছাগলের অবস্থা খারাপ হয়ে যায়। তো তুমি তো আর সেদিন তুমি আর প্র্যাকটিস করার সুযোগ নাই। তো তোমাকে আমি লোকেশনটা দেখে দিলাম, তুমি পরের দিন হয়তো 2 জন প্র্যাকটিস করলা, তারপরের দিন আবার 2 জন প্র্যাকটিস করলা। তাহলে কি হলো, তুমি সবগুলোই তুমি জানলা। অনেক ধরনের আছে, তোমার এক ছাগলে তো শুধু ছাগলের গুলো দেখানো যাবে, তোমার তো আর অন্যগুলো দেখা যাবে না। আর যেটা করবা তোমরা, বিড়াল এবং কুকুর একটা একটা করে হলেও ধরবা, যে জেনারেল অ্যানাস্থেসিয়া করলে কিভাবে করা যায় সেটা দেখার জন্য। বিড়াল এবং কুকুর আমরা কোনো অপারেশন করব না, কিন্তু জেনারেল অ্যানাস্থেসিয়া কিভাবে করে সেটা অন্তপক্ষে তোমরা দেখবা, দিয়ে তাকে আবার জ্ঞান ফিরে যাবে আর ছেড়ে দিবা। ঠিক আছে? এটা দেখার জন্য যে কিভাবে অ্যানাস্থেসিয়া করে, সেগুলোর আমি মেকানিজম এগুলো সবই আমি আলোচনা করব
কিন্তু যেদিন দেখানো হবে সেদিন তোমরা অবশ্যই এটা একটু ধরবা, তাহলে তুমি জানবা যে একটা কুকুরকে কিভাবে অ্যানেস্থেসিয়া করতে হয়, একটা বিড়ালকে কিভাবে করতে হয়। তাহলে ওইভাবেই তোমরা একটু সিনিয়রদের কাছ থেকে নোটবুক কালেকশন করে, তোমাদের সিনিয়র এগুলো সবাইকে কিন্তু নোটবুক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি সরাসরি কপি না করে তুমি বিষয়গুলো তোমার শিডিউল অনুসারে তুমি ওইভাবে তোমার প্র্যাকটিক্যাল নোটবুকটা রেডি করবে। আর অ্যাসাইনমেন্টের জন্য, অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো সেদিন। এটা তাহলে এটা প্র্যাকটিক্যালের যে বিষয়টা বুঝতে পারছো কিনা? প্র্যাকটিক্যালে লেখার যে বিষয়টি, তোমরা অন্য সিনিয়রদের কাছ থেকে খাতা নিয়ে ওইভাবে তোমরাও প্র্যাকটিক্যাল নোটবুক তৈরি করবা, এবং সার্জারি ক্ষেত্রে এবং অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে দুটার ক্ষেত্রেই ওইভাবেই তোমরা খাতা রেডি করবা। আর অন্য যে বিষয়গুলো আসবে সেগুলো আমি আলোচনা করব বা দেখে দেওয়া হবে, কিন্তু ওই প্র্যাকটিক্যাল আর হলো অ্যাসাইনমেন্টের বিষয়টা, থিওরির জন্য যে 10 নম্বরের অ্যাসাইনমেন্ট আছে সেটা আমি আরেকদিন তোমাদেরকে বলবো। আর এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলো। সব বুঝে গেছো নাকি? হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, বই তোমরা কয়জন নিতে চাও সেই অনুসারে আমার কাছে, যদি একসাথে বেশি জন নাও তাহলে আমি একসাথে বই পাঠিয়ে দিব, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের চার্জ লাগবে না। তাছাড়া ইন্ডিভিজুয়াল যদি নিতে চাও তাহলে কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে নিতে হবে, বইটার দাম 600 টাকা, কুরিয়ার সার্ভিসের চার্জ হবে 50 টাকা। আর যদি তোমরা একসাথে বেশি জন নাও, নিয়ে যদি আমাকে শুধু নামগুলো পাঠাই দাও বা কতগুলো নিবা তোমার শেয়ারের মাধ্যমে কথা বলো, আমি অতগুলো বই পাঠাই দিব। দেওয়ার পরে তুমি হাতে পাওয়ার পরে টাকা দিলেও হবে, অথবা আগে তুমি তুমি যারটা কনফার্ম হবে তুমি তারটা টাকা নিয়ে নিবা। কারো যদি 2 একদিন দেরি হয় সেটা তুমি পরে জানাইলে হবে, স্যার এই 5 জন বা এই 10 জন একটু 1 সপ্তাহ পর টাকা দেবে, নো প্রবলেম। এই হলো বিষয়। বইটির দাম 600 টাকা, তোমরা একসাথে নিলে কুরিয়ার সার্ভিসের চার্জ লাগবে না। আর যদি ইন্ডিভিজুয়াল যখন পাঠাতে যাব তখন তোমাকে কুরিয়ার সার্ভিসের যেটা চার্জ সেটা তোমাকে দিতে হবে। এই। আর অন্যান্য আর কারো কোনো কিছু জিজ্ঞাসা নাই? অন্য স্টুডেন্ট দু একটা বলো দেখি কি অবস্থা। আমার মনে হয় সবাই জাস্ট অন করে রাইকে ঘুমাইতেছে দুপুরে। এনিওয়ে সেটা তোমাদের বিষয়, কারণ আমার কাছে মনে হচ্ছে না যে তোমরা শুনতেছো, তোমরা কারণ এই কাজটা করো আর কি। স্যার স্যার, আমরা আছি। তো কোনো কিছু জানার নাই, বোঝার নাই, কিছুই নাই, স্যার, বুঝে আমরা আছি গেছো সব স্যার। কিছু নাকি? আসসালামু আলাইকুম স্যার, আমরা ক্লাসে আছি। আচ্ছা, ক্লাসে আসো, সবকিছু বোঝা যাচ্ছে জিনিসপত্র। আসসালামু আলাইকুম স্যার। হম। তো যাই হোক, শোনো, জিনিসগুলো জি তোমরা স্যার। নিজেরাই একটু করতে হবে, আমি বলার চেষ্টা করছি, তোমরা এই অনুসারে রেগুলার পড়াশোনা রেগুলার করতে হবে। তাছাড়া কিন্তু তুমি নিজে বুঝতে পারবে না, কারণ এবং সাবজেক্ট গুলো কিন্তু খুবই, দুটা সাবজেক্টই কিন্তু খুবই ক্রিটিক, মানে কি বলবো, মানে তুমি সার্জন হইতে গেলে এই দুটা সাবজেক্ট, এই সাবজেক্ট না জানো, মানে সার্জারি এগুলো যদি না জানো তাহলে কিন্তু তোমার মানে পুরো বদনাম হয়ে যাবে ফিল্ডে। তবে তোমাদের এইটুকু বলি যে তোমাদের সিনিয়রদের তো আমি ক্লাস নিয়েছি অনেকের, তারা কিন্তু অনেকেই ভালো ভালো সার্জারি এবং নিজেরা পারে। তো সেক্ষেত্রে তুমিও যাতে এই লেভেলে পারো সেটা তোমার মনে রাখো। আর একটা জিনিস করবা তোমরা, ওই যে অ্যাপ্রন, যদি তোমরা সম্ভব হয় অ্যাপ্রনটা বানাই নিও, সার্জিক্যাল অ্যাপ্রন। এটা তোমাদের জন্য একটু প্রফেশনাল একটা ড্রেস থাকবে, সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো লাগবে দেখতে। হয়তো যে কোনো কালার নিতে পারো, অথবা সেটা হতে পারে ওই 2-3টা কালার আছে, ভেটেরিনারি কালার আছে, আবার সবুজ কালার আছে, এগুলো যে কোনো একটা কালার নিতে পারো। নিয়ে তোমরা কিন্তু অথবা যে কোনো ডিজাইনের বানাইতে পারো, মাথার ক্যাপ, মাস্ক এবং মানে শরীর ঢাকার জন্য একটা গাউন। এগুলো তোমরা নিবা, নিলে হবে কি, তুমি প্রফেশনাল, তুমি তো এমনিতে নন টেকনিক্যাল একটা সাব জায়গাতে পড়তেছো, বা টেকনিক্যাল ইউনিভার্সিটি, কিন্তু নন টেকনিক্যাল তো অনেক সাবজেক্ট তারা দেখে বুঝে না। তখন তুমি এই ড্রেসগুলো পরবে, তখন না বুঝবে যে তোমার ডাক্তার। কারণ আমি তো খেয়াল করে দেখছি, যখন করিডোরতে যায় তোমরা ছাগল বা এগুলো করে, তারা কিন্তু ঠিকই বোঝে যে এরা, হ্যাঁ, যেটা পড়তেছে মানে কঠিন একটা সাবজেক্টই পড়তেছে আর কি। কিন্তু তাদের কিন্তু সে মানে বোঝা যায় যে তারা কিন্তু অন্যরকম তোমাকে চোখে দেখবে। আর অ্যাজ ইউজুয়াল যদি শার্ট প্যান্ট পরে অন্যদের মতোই হয়ে যায়, তাহলে তো তুমি প্রফেশনালিজমটা আসবে না তোমার মধ্যে। এই জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো, তোমরা অবশ্যই একই ধরনের ড্রেস বানাই নিবা। তোমাদের সিনিয়ররাও বানাইছে, তোমরা বানাবে। ঠিক আছে, আমি যখন যাব তখন যেন অবশ্যই থাকতে হবে, এবং বিশেষ করে পরীক্ষার সময় অবশ্যই থাকতে হবে সেই ড্রেস। তা আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। তা আমি আর যদি কোনো কিছু না থাকে তাহলে
আজকে আলোচনা এই সাবজেক্ট তোমাদের এই পর্যন্তই। আবার একই লিঙ্কে, তোমার মনে রাখবে এই একই লিঙ্কে আমার কিন্তু বারবার যে ক্লাসটা হবে এই একটা লিঙ্কে, এটা আমার পার্সোনাল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লাস হবে। এবং এটা হয়তোবা আবার হয়তোবা যেদিন হবে আমি জানাবো। তো তোমাদের যদি মাঝে মাঝে রাত্রে নেই তাহলে কি সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই স্যার। 9টার পরে হয়তো হয়তো দিন নিলাম, কারণ কি আমরা তো দিনের বেলা ব্যস্ত থাকবো, আমাদের এখানে তো প্রচুর কোর্স লোড, যদিও আমাদের এখানে এখন আবার ছাত্ররা একটা আন্দোলন চলতেছে জন্য মানে সমস্যাও, ক্লাস হচ্ছে না, কিন্তু হয়তো বা খুব দ্রুতই শুরু হয়ে যাবে। কারণ দিনের বেলা তো ক্লাস নেওয়া খুব কঠিন, মানে খুব প্রচুর লোড থাকবে ক্লাসের এখানে। তো এই জন্য হয়তো তোমাদের মাঝে মাঝে রাত্রে নিয়ে শেষ করবো আশা করি কোর্সগুলো। তবে তুমি যদি রেগুলার না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ পরীক্ষা কিন্তু তোমাদের অন্যান্যদের যেভাবে হয়েছে পরীক্ষা তোমাদেরও কিন্তু ওইভাবে হবে, অর্থাৎ তুমি না করে না জানি না তুমি পরীক্ষায় মানে প্র্যাকটিক্যাল অংশগুলো কিন্তু পার হতে পারবে না, এবং থিওরিতেও তুমি ভুল করবা। বারবার বলার পরেও কিন্তু দেখবে যে কিছু কিছু জিনিস তুমি ভুল করে ফেলছো। আর রেগুলার পড়া, সুন্দর করে বইটা হাতে রেখে যদি পড়ো, দেখবা যে ভুল হবে না। কারণ আমি দেখছি যে স্টুডেন্ট গুলো, হয়তো অনেককে আমি করুণা করে পাশ করাইছি, দু একজন আছে তারা ক্লাসই করে নাই, তারা কিন্তু কিছুই পারে নাই। এরকম হচ্ছে তারা কিছুই পারে নাই, তাকে আমি বলছি তুমি কিছু পারছো নাই মানে তুমি ক্লাস করো নাই? বলছে, জি স্যার আমি ক্লাস করি নাই। তার মানে বুঝছো সে কিন্তু ক্লাস না করার কারণে কিন্তু সে কোনো কিছু পারে নাই। তারপরে হয়তো বা যে জিনিসটা না পারলে না, যেগুলো ইয়া করে তাকে নাম্বার দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা ইয়া করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমরা তাহলে ওইভাবে ইয়া করবা। আর প্র্যাকটিক্যাল নোটবুকের তো বলে দিলাম, ওই অনুসারে তোমরা প্র্যাকটিক্যাল নোটবুক রেডি করবা। আর অ্যাসাইনমেন্ট আমি অন্য একদিন বলবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে তোমাদের, তোমরা লিভ নিতে আসসালামু পারো। আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।